স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, রোল কল করতে অনেক সময় চলে যায়, তো রোল কলটা একটু পরে করি, ক্লাসের লাস্টে করি, ঠিক আছে? তো আমরা আজকে থেকে আমাদের পড়াশোনা শুরু করব, মানে আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের পড়াশোনা শুরু করব। তো লাস্ট ক্লাসে একদম সিলেবাসের সবচেয়ে ফার্স্ট যে অংশটা ছিল, আমি বলেছিলাম যে জেনারেল কনসেপ্টস আর ডেফিনেশনস দিয়ে হচ্ছে আমাদের এই পড়াশোনা শুরু। তো আজকে আমরা বেসিকলি যেই পোর্শন গুলো দেখবো বা যেই জিনিসগুলো দেখবো সবগুলোই হচ্ছে এই রিলেটেড জিনিসই, যে আপনারা অলরেডি ইন্টারে দেখেছেন কখনো বা ম্যাট্রিকে পড়েছেন, এরকম টাইপেরই জিনিস দিয়েই এই পড়াশোনা শুরু। আসলে মানুষ যা জানে তা দিয়েই শুরু করতে হয়, অজানা কিছু দিয়ে তো আর পড়াশোনা শুরু করা যায় না। তো আপনারা ছোটবেলায় যা পড়ছেন ওই ডেফিনেশনস গুলোই আজকে আবার একটু ব্যাক দেখতে হবে, যাতে পরবর্তীতে যখন আমরা একদম এসি অ্যানালাইসিসে চলে যাব, ইন্ডাক্টর, ক্যাপাসিটর বা রেজিস্ট্যান্সের মধ্যে এসি ওয়েভ পাঠালে তাদের কিরকম অ্যাক্টিভিটিস বা ক্যারেক্টারিস্টিক্স শো করে, ওগুলাতে যখন চলে যাব তখন যাতে আমাদের বুঝতে সমস্যা না হয়। তো দ্যাটস ওয়াই আগের যে পড়াশোনা আছে ওগুলো একটু ঝালাই করে নিতে হবে, এটাই হচ্ছে কথা। তো আজকের পড়াশোনা হচ্ছে আমাদের জেনারেল কনসেপ্টস এন্ড ডেফিনেশনস, অল্টারনেটিং কারেন্ট রিলেটেড, ওই কারেন্ট, অল্টারনেটিং ওয়েভ বা অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজ রিলেটেড যত জেনারেল কনসেপ্টস গুলো আমাদের ক্লিয়ার থাকা দরকার, আমাদের ওই জিনিসগুলোই আজকে ক্লিয়ার করে নেবো, ঠিক আছে? রেকর্ডিং, এটা আমি একটু রেকর্ডিংটা ঠিক করে নিই তাহলে আপনাদের সুবিধা হবে। Recording in progress. আচ্ছা, এখন আমি আপনাদেরকে যেই পিকচারটা দেখাচ্ছি, আমি যদি বলি যে ডিরেক্ট কারেন্ট জিনিসটা কি, আমরা এসি বলতে বুঝাচ্ছি যে অল্টারনেটিং কারেন্ট, আর ডিসি বলতে আমরা জানি যে আমরা বুঝি যে হচ্ছে কি ডিরেক্ট কারেন্ট। তো আপনাদের মতে ডিরেক্ট কারেন্ট জিনিসটা কি একটু বলেন তো, অল্টারনেটিং কারেন্টটা তো আমি পরে আসতেছি, ডিরেক্ট কারেন্ট জিনিসটা কি একটু বলেন তো। ম্যাম, যেটা দিক পরিবর্তন করবে না, একদিকেই যাবে। একদিকেই যাবে। তো আমরা যদি এটাকে একটু ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি, তাহলে আমরা বেসিকলি আমরা ডিরেক্ট কারেন্টকে বলি একটা ইউনিডিরেকশনাল কারেন্ট, যে শুধুমাত্র একমুখী, ইউনিডিরেকশনাল মানে একমুখী। তো সে শুধুমাত্র একদিকেই যাবে, এবং আরেকটা মেজর কথা হচ্ছে সময়ের সাপেক্ষে, মানে টাইমের পার্সপেক্টিভে তার ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ম্যাগনিটিউড টোটালি কনস্ট্যান্ট থাকে। তাদেরকে আমরা বলি হচ্ছে ডিসি কারেন্ট। এখন কথা হচ্ছে ম্যাগনিটিউডের পরিবর্তন হবে না বলতে সে কি কখনো নেগেটিভ দিকে যাবে না, কারণ +10 ভোল্ট যেমন আমরা ডিসি দিতে পারি, তেমনি আমরা -10 ভোল্ট ডিসিও কিন্তু অ্যাপ্লাই করতে পারি যখন আমাদের কাজে লাগে। তো -10 ভোল্ট অ্যাপ্লাই করার জন্য আমার কি করতে হবে, -10 ভোল্ট তখনই আমি অ্যাপ্লাই করতে পারবো যখন আমি সোর্সটাকে রিভার্স করব, আনটিল আনলেস যতক্ষণ না পর্যন্ত আমি আমার সোর্সকে রিভার্স করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কনস্ট্যান্ট +10 ভোল্টই চলতে থাকবে। অর্থাৎ টাইমের পার্সপেক্টিভে যেই কারেন্ট বা যেই ভোল্টেজের, যদি ডিরেক্ট ভোল্টেজ বলি বা ডিরেক্ট কারেন্ট বলি, তাহলে যাদের হচ্ছে ম্যাগনিটিউডের সময়ের সাপেক্ষে কোনো পরিবর্তন হয় না। এখানে যদি আমরা খেয়াল করি, আমার এক্স এক্সিসে যদি টাইম থাকে আর এখানে ওয়াই এক্সিসে আমি কারেন্ট শো করতেছি, তাহলে আমি যেই পয়েন্টেই যাই না কেন, আমি যদি এটাকে ভাগ করে নিই, এটা 0, এটা 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এইভাবে যদি আমি সেকেন্ডস ভাগ করে নেই, এটা যদি টি যদি সেকেন্ডসে হয়, তাহলে 1 সেকেন্ড সময়ে আমি যেই পরিমাণ ম্যাগনিটিউড পাবো, অর্থাৎ 10 ভোল্ট পেলে আমি 2 সেকেন্ড সময়েও 10 ভোল্ট পাবো, আমি 3 সেকেন্ড সময়েও 10 ভোল্ট পাবো, আমি 4 সেকেন্ড সময়েও 10 ভোল্ট পাবো। অর্থাৎ সময়ের সাপেক্ষে প্রথমত এর ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন হয় না, আর সেকেন্ড হচ্ছে সে একদিকেই শুধুমাত্র যেতে থাকে, অর্থাৎ ইউনিডিরেকশনাল। এটাকে আপনারা এতদিন পর্যন্ত ডিসি বলে আসতেছেন, বা ডিরেক্ট কারেন্ট বা ডিরেক্ট, এটা ভোল্টেজও হতে পারে, আমি কারেন্ট দিয়ে প্রকাশ করছি, এটাকে যদি আমি বি লিখে দেই যে আমি ওয়াই এক্সিস এখন বি দেখাচ্ছি, তাহলে ওটা ভোল্টেজ হয়ে যাবে, এখানে আমরা কারেন্ট দিয়েছি। আচ্ছা, সো সর্বপ্রথম যেই পাওয়ার সিস্টেমটা অ্যাপ্লাই মানে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা নিউ ইয়র্ক সিটিতে, ইউএস এর ওইখানে সর্বপ্রথম যেটা পাওয়ার সিস্টেমটা প্রডিউস হয়েছিল সেটা কিন্তু ডিরেক্ট কারেন্ট দিয়েই ছিল, যেটা থমাস এডিসনের প্রতিষ্ঠাতা ছিলেন ওইটার। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই ডিসি দিয়ে সবকিছু আর করা যাচ্ছে না, মানে আমরা কি করতেছি এখন, বাসা বাড়ি পর্যন্ত আপনি চালানোর জন্য এসি ওয়েভ নিয়ে আসতেছেন। আমরা বলেন তো, আমরা হোম অ্যাপ্লায়েন্সের জন্য কতটুকু এসি ইউজ করি? আপনার বাসায় কতটুকু এসি আসে, কত ভোল্ট? 200, 220 ভোল্ট এসি আসে আমাদের বাসা বাড়ি পর্যন্ত, 220 ভোল্ট এসি আসে। কিন্তু মেইন প্রোডাকশনে কি 220 ভোল্ট এসি প্রডিউস হয়? না, হয় না।
হ্যাঁ, তো ওইখান থেকে আমরা ওখানে কখনো যাদের 11 কিলোভোল্ট লাগে তারা ওখান থেকে 11 কিলোভোল্ট নিয়ে আসে, বাসাবাড়ি পর্যন্ত আমাদের 220 ভোল্ট এসি লাগে, আমরা ওটা নিয়ে আসি। আবার অনেক ইন্ডাস্ট্রিতে 440 ভোল্ট এসি লাগে, তারা ওইটা নিয়ে যায়। তো এইভাবেই কিন্তু আস্তে 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 করে আমাদের ডিস্ট্রিবিউশন গুলো হয়। তো ডিসি ইউজ করে দেখা যায় যে এই যে লং ট্রান্সমিশন গুলো, এগুলোকে আমরা আমাদের একদম যেখান থেকে প্রডিউস হচ্ছে ওখান থেকে বাসাবাড়ি পর্যন্ত আনার জন্য অবশ্যই আমাদেরকে ধাপে 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 এগুলা ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে। তো এই লং ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন গুলা ডিসি দ্বারা করা সম্ভব না, ডিসি অনেক তাড়াতাড়ি ইফেক্টেড হয়ে যায়। তো আমাদেরকে আস্তে আস্তে যেটা করতে হলো, আমাদেরকে এসি ওয়েভের দিকে চলে যেতে হলো, এবং সর্বপ্রথম এসি ওয়েভ যে আনে সে হচ্ছে টেসলা। ঠিক আছে, এবং এরপর থেকে এখন পর্যন্ত আমাদের 95% মতো ওয়ার্ল্ড ওয়াইড যে পাওয়ার ইউজ হয় বা কনজিউম করি আমরা, যে পাওয়ার, ওগুলো হচ্ছে কি এসি পাওয়ার। আপনার রেডিও, টেলিভিশন বা যে কোনো এএম বলেন, এফএম বলেন, সবকিছুতেই আমরা যা ইউজ করি সবই হচ্ছে গিয়ে এসি। ডিসি খুব রেয়ারলি ইউজ করি, মানে আনটিল আনলেস আমার কোনো ছোট কোনো ধরনের মোটর বা ডিভাইস চালাতে হবে, ওইটুকুতে ইউজ করি আমরা, আর বাদ বাকি আমাদের সব জায়গাতেই আসলে এসি ইউজ হয়। আচ্ছা, এগুলা জাস্ট ছোট গল্পের মতো। আর এর পরের কথাটা হচ্ছে এই এসি ওয়েভটা আমরা কেমনে প্রডিউস করি, এগুলা আপনাদের জাস্ট জানার জন্য, এগুলো এমন না যে পরীক্ষার সময় আপনাকে দিব যে টেসলা কি করছে আর এডিসন কি করছে, ঠিক আছে? আমরা জাস্ট এগুলো জানার জন্য পড়ছি। তো আপনার কি মনে হয় অল্টারনেটিং কারেন্ট কিভাবে প্রডিউস করি, কি দিয়ে প্রডিউস করেন? ম্যাম ফ্লাক্সেট চেঞ্জ করে। ফ্লাক্সের চেঞ্জ করলে, গুড। তো এই যে আমরা বলি যে জেনারেটর, বাসা বাড়িতেও জেনারেটর চালান, যখন আপনার মেইন পাওয়ার সাপ্লাই অফ হয়ে যায় তখন কে চলে বলেন তো? জেনারেটর। জেনারেটর চলে। আমরা বলি না যে হ্যাঁ জেনারেটর এখন অন করে না কেন, বাসায় যখন থাকি আমরা বলি যে আচ্ছা জেনারেটর এখন অন করে না কেন, অর্থাৎ যখন মেইন পাওয়ার গ্রিড আপনাকে পাওয়ার সাপ্লাই দেওয়া বন্ধ করে দিচ্ছে তখন আপনি একটা জেনারেটর ইউজ করে এই এসি ভোল্টেজটাকেই কিন্তু ক্রিয়েট করতেছেন। সো দ্যাট মিনস এই এসি বা অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজটা ক্রিয়েট করার জন্য আমাদের একটা জেনারেটরের মেকানিজম লাগে। তো জেনারেটরে কিছুই থাকে না, জেনারেটরে থাকে হচ্ছে গিয়ে আমার ফ্লাক্স ক্রিয়েট করতে হবে। আমরা জানি যে আমাদের এটার জন্য ওই যে বললো যে আমার ফ্লাক্সের চেঞ্জ ক্রিয়েট করতে হবে, যেটা ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইন্টারে এইটুকু অ্যাটলিস্ট পড়ছেন আপনারা, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যখন কোনো ক্লোজড কন্ডাক্টরের মধ্যে ফ্লাক্সের চেঞ্জ করা হয় তখন তার মধ্যে একটা ইনডিউসড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ক্রিয়েট হয়। ইনডিউসড কথাটার অর্থ হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত এই ফ্লাক্সের চেঞ্জ করাতে পারবো ততক্ষণ পর্যন্তই শুধুমাত্র এই ভোল্টেজটা ক্রিয়েট হবে। আমি যদি কোনো কারণে এই ফ্লাক্সের চেঞ্জটা বন্ধ করে দিই, অর্থাৎ d5/dt ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তখন আমার কোনো ধরনের ভোল্টেজ আর ক্রিয়েট হবে না। অর্থাৎ আমার এই ভোল্টেজটাকে ক্রিয়েট করার জন্য কি করতে হবে, অবশ্যই ফ্লাক্সের চেঞ্জ ইজ আ মাস্ট। তো জেনারেটরের যেটা থাকে সেটা একটু দেখে, আপনারা আলাদাভাবে পুরো মেশিন টপিকটা পড়বেন, মানে মেশিন যে সাবজেক্ট, এখানে জাস্ট অল্প একটু দেখানো হয় যে কেমনে একটা এসি প্রোডাকশন হয়। ঠিক আছে, তো এইটা যদি আপনারা দেখছেন মনে হয় অলরেডি আপনাদের ইন্টারের বইও, আমি ইসাক স্যারের বইয়ে মেবি একটা জেনারেটরের ইয়া ছিল। আচ্ছা, এটা হচ্ছে নর্থ পোল আর এই সাইডে হচ্ছে সাউথ পোল। বাস্তবিক অর্থে কিন্তু এরকম ফিক্সড ম্যাগনেট দিয়ে ক্রিয়েট করা হয় না, বাস্তবে এই ম্যাগনেট গুলাকেও অ্যাকচুয়ালি এই কন্ডাক্টর দিয়েই প্রডিউস করা হয়। ঠিক আছে, এই পেঁচানো কন্ডাক্টর দিয়ে কিন্তু বাস্তবে যে জেনারেটর গুলো আমরা ইউজ করি চলে, ওটার ভিতরে কিন্তু আপনারা মনে করেন না এরকম পার্মানেন্ট দুইটা ম্যাগনেট নর্থ পোল আর সাউথ পোল ক্রিয়েট করে আমার মাঝখানে কন্ডাক্টর ঘুরানো হয়, বাস্তবিক অর্থে এটা না, পার্মানেন্ট ম্যাগনেট কখনো ইউজ করা হয় না, বিকজ অফ সময়ের সাথে সাথে এই পার্মানেন্ট ম্যাগনেট গুলা ক্ষয় হয়ে যায় এবং এদের ম্যাগনেটিক ফিল্ড বা ফ্লাক্স ধারণ ক্ষমতা কমতে থাকে। তো দ্যাটস ওয়াই অনেক লস হয়। তো এই কারণে আমরা আমাদের যে জেনারেটর গুলো ইউজ করি ওগুলাতে কিন্তু আমরা কি জানি যে এই ক্লোজ কন্ট্রোলের মধ্যে দিয়েও যদি আপনি কোনো কারণে অ্যাপ্লাইড ভোল্টেজের চেঞ্জ করতে পারেন তখন সে একটা ম্যাগনেটিক ফিল্ডের মতো আচরণ করতে থাকে। তো আমরা অ্যাকচুয়ালি এই ফিক্সড ম্যাগনেট ইউজ করি না, আমরা এই ম্যাগনেট গুলাও ক্রিয়েট করি হচ্ছে গিয়ে ইয়ার মতো, এটার মধ্যে দিয়ে ভোল্টেজের চেঞ্জ করে ম্যাগনেট ক্রিয়েট করি, ফিক্সড ম্যাগনেট ইউজ করি না। ঠিক আছে, তো এখন এই নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে দিয়ে আপনি যদি একটা ক্লোজড কন্ডাক্টর রাখেন, ক্লোজড কন্ডাক্টর মানে হচ্ছে গিয়ে জাস্ট একটা বদ্ধকুণ্ডলী, আপনাদের যদি আমি ইন্টারের ভাষায় বলি একটা বদ্ধকুণ্ডলী। আচ্ছা, এর মধ্যে দিয়ে এই ক্লোজড কন্ডাক্টরটাকে যদি ঘুরানো হয় তাহলে জিনিসটা কি দাঁড়ায় একটু সংক্ষেপে দেখি আমরা। আমার কি করতে হবে, একটা ভোল্টেজ করতে হবে, তার মানে আমার এক্স এক্সিস বরাবর সময়ের সাপেক্ষে অবভিয়াসলি, আর ওয়াই এক্সিস বরাবর আমাকে দেখতে হবে যে আমার ভোল্টেজটা ক্রিয়েট হচ্ছে কিনা। এখন আমি যে পজিশনটায়, কেউ কি কিছু বলতেছে না ওকে?
ম্যাম আপনার সাউন্ডের সমস্যা, ম্যাম সাউন্ড ঠিক করে শোনা আহ, যাচ্ছে না। ম্যাম ম্যাম কথাটা ভেঙে ভেঙে আসছে। দাঁড়ান আমার ফোনটা নিয়ে আসি তাহলে। আচ্ছা এখন শোনা যাচ্ছে কিনা বলেন তো? ম্যাম এখন শোনা যাচ্ছে? জি ম্যাম আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে দুইটা ডিভাইস থেকেই কানেক্টেড থাকতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এই পজিশনে যদি এই ক্লোজড কন্ডাক্টরটা নিই তাহলে দেখেন তো আপনার এই পজিশনে আমার নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যত ম্যাগনেটিক ফ্লাক্স আছে সবাই চলে যাচ্ছে, বাট এই উপরের এই কার্নিশ বরাবর মানে আমার এবি বরাবর আর সিডি বরাবর ফ্লাক্স এর কি কোনো চেঞ্জ হচ্ছে? ফ্লাক্স গুলো কিন্তু এবি আর সিডি এর গা ঘেঁষে দাঁড়ায় আসছে, বাট ফ্লাক্স পরিবর্তন হচ্ছে একদম কনস্ট্যান্ট ফ্লাক্স না। জি ম্যাম আমি যখন এইভাবে কন্ডাক্টরটাকে রাখবো তার মানে আমাকে ফ্যারাডে কি বলছে, যতক্ষণ না পর্যন্ত আমি ফ্লাক্সের চেঞ্জ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো ধরনের ভোল্টেজ ইনডিউস হবে না। তো দ্যাটস ওয়াই এই পজিশনের জন্য, এটাকে আমরা বলি 0 ডিগ্রি পজিশন, এই পজিশনের জন্য যখন আমি আউটপুট ভোল্টেজ এই কন্ডাক্টরটাকে এই সাইড থেকে ক্লোজ করে দেই, এর মধ্যে ভোল্টেজ যখন ক্রিয়েট হবে অবশ্যই এর মধ্যে কারেন্টের ফ্লো হওয়া শুরু করবে। তো দেখা যাবে এর মধ্যে তখন কোনো ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে না। তো এই 0 ডিগ্রি পজিশনে ভোল্টেজ আমার জিরো, কোনো ভোল্টেজ ক্রিয়েট হয়নি। এখন আমি যদি এই কন্ডাক্টরটাকে ঘুরাই, আমরা অবশ্যই হাত দিয়ে ঘুরাবো না, আমরা যখন এই জেনারেটর গুলো ইউজ করি তখন তাকে একটা মোটর দিয়ে ঘুরানো হয়, ঠিক আছে? তো এখন যেহেতু আমরা পড়াশোনায় দেখতেছি, তো দ্যাটস ওয়াই আমরা এটাকে একটু ঘুরাবো। তো এটাকে একটু ঘুরাইলে কোন পজিশনে যায় একটু দেখি। মাঝখানে আগের মতোই ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে। আচ্ছা, এইটাকে ঘুরায় যদি আমি এখন এরকম ফ্ল্যাট পজিশনে আনি, এ বিটা এই পাশে চলে গেল, সাউথ পোলের দিকে চলে গেল, সিডি চলে আসলো নর্থ পোলের দিকে। এইবার দেখেন আমি যখন এই এবি ভার্টিক্যাল অবস্থায় ছিল ওখান থেকে ঘুরায় যখন এবি কে সাউথ পোলের দিকে আনছি, এই ফ্লাক্স গুলাকে কাট করে করে আমার এরকম ফ্ল্যাট একটা পজিশনে চলে গেছে, এখন হরাইজন্টাল ভাবে আছে, এই ম্যাগনেটিক ফিল্ড গুলোর সাথে হরাইজন্টাল পজিশনে আছে যদি থাকে। এখন দেখেন যে এর মধ্যে দিয়ে ফ্লাক্সের পরিমাণ হচ্ছে মিনিমাম, কারণ এই ফ্ল্যাট যেহেতু আছে ফ্লাক্স গুলা চলে যাচ্ছে, বাট এর মধ্যে দিয়ে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম। আপনি যদি একটু এদিকে নেন বা একটু এদিকে নেন, ফ্লাক্সের একটা হিউজ চেঞ্জ এর মধ্যে দিয়ে পাওয়া যাবে, ফ্লাক্স এর মধ্যে দিয়ে কিন্তু কনস্ট্যান্ট না। সো তখন আমরা কি জানি যে আমার কখন ভোল্টেজ প্রডিউস হবে, ইনডিউসড হবে যখন আমার ফ্লাক্সের চেঞ্জ হবে। সো দ্যাট মিনস এই সময় যে ফ্লাক্সের চেঞ্জটা পাওয়া যায়, যেহেতু কাট করতে 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 এই পজিশনে আসে, মানে 0 ডিগ্রি থেকে কাট করে 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 এই সাউথ পোলের দিকে আসে, এই পজিশনটাকে আমরা বলি হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ দেখা যায় সে ফ্লাক্সকে কাট করতে 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 এই 90 ডিগ্রি পজিশনে এসে তার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম একটা ভোল্টেজ পাওয়া যায়। আবার চিন্তা করেন এই জিনিসটাকে সাউথ পোল থেকে নিচে নামায় নামায় আমি আবার নিচে নিয়ে আসবো, তার মানে আবার যদি এটাকে আমি হরাইজন্টাল পজিশনে নিয়ে আসি, এইবার কিভাবে যে আমি জাস্ট একটা তারকে ঘুরাচ্ছি, সো আমি আবার কিন্তু এরকম লম্বালম্বি বা ভার্টিক্যাল পজিশনটা পাবো। বাট এই ক্ষেত্রে এবি আর উপরে থাকবে না, এই ক্ষেত্রে এবি চলে যাবে হচ্ছে নিচে, কারণ আমি তাকে ঘুরাচ্ছি কিন্তু প্রথমে এবি উপরে, তারপরে এবি ডান দিকে অর্থাৎ সাউথ পোলের দিকে, তারপরে এবি নিচে। আবার যখন এবি নিচে আসবে আমরা কিন্তু এই 0 ডিগ্রিতে যে ফেনোমেননটা দেখেছিলাম, অর্থাৎ তাদের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম ফ্লাক্স চলে যাচ্ছে কিন্তু ফ্লাক্সের কোনো চেঞ্জ নাই, অর্থাৎ এই সিডি আর এবি বরাবর ফ্লাক্স কিন্তু টোটালি কনস্ট্যান্ট, এই গা ঘেসে থাকতেছে বাট ফ্লাক্সের কোনো চেঞ্জ নাই। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা কমতে কমতে আবার জিরোতে আসবে, এই
পজিশনটাকে হয় 180 ডিগ্রি। সিমিলারলি আমি এটাকে যদি এবার এবি কে নর্থ পোলের দিকে নিয়ে যাই, তাহলে আমি আবার এই জিনিসটাই পাওয়ার কথা, তাই না? যে এইখানে যে জিনিসটা প্রডিউস হয়েছে সেটাই পাওয়ার কথা। তখন আমার কি এইভাবে আঁকার কথা? বলেন তো একজন। আমি এবিটাকে প্রথমে সাউথ পোলের দিকে নিলাম, তারপরে নিচে আনলাম। যখন এবি উপরে ছিল তখন কোনো ফ্লাক্সের চেঞ্জ হচ্ছিল না, সো দ্যাটস ওয়াই 0 ভোল্টেজ। যখন সাউথ পোলের দিকে আনলাম, ফ্লাক্স গুলাকে কাট করে দেখা যায় সাউথ পোলের দিকে আসলে তার ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম। সো দ্যাটস ওয়াই 90 ডিগ্রি পজিশনে সে ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউস বা প্রডিউস করতে পারলো। আচ্ছা, এরপর আবার আমি ঘুরায় তাকে যখন নিচে নিয়ে আসলাম, এবি নিচের দিকে, তার মানে সে অ্যাকচুয়ালি 0 ডিগ্রি পজিশনে যেভাবে ছিল ওইভাবেই ফেরত আসছে, বাট এবি এখন নিচের দিকে এবং এখানে ফ্লাক্সের কোনো চেঞ্জ নাই। সো দ্যাটস ওয়াই আমি আবার 0 ভোল্টেজ পেলাম। এখন আমার আপনার কাছে কোশ্চেন হচ্ছে, এই এবি কে তো আমি ঘুরাচ্ছি, মানে একটা কমপ্লিট রোটেশন দিব। তো এই কমপ্লিট রোটেশনটা দিয়ে এবি কে যখন আমি সাউথ পোলের দিকে নিয়ে আসবো, আবারও তো সে ম্যাক্সিমাম ভোল্টেজ প্রডিউস করার কথা, কারণ সাউথ পোলের দিকে আসলে যদি ম্যাক্সিমাম ভোল্টেজ হয়, নর্থ পোলের দিকে গেলে ম্যাক্সিমাম ভোল্টেজই হবে। সো এটা তো উপরের দিকে চলে যাওয়ার কথা, এই জায়গায় চলে আসার কথা, তাই না? তাহলে এটা কিভাবে অল্টারনেটিং হলো? এটা তাহলে কি মোটামুটি ডিরেক্ট কারেন্টই হয়ে যাচ্ছে না, একই দিকে যাচ্ছে, ইউনিডিরেকশনাল। মান তো চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউড। এটার মান চেঞ্জ হলো, এটার ডিরেকশন তো একই দিকে। এদেরকে বলা হয় পালসেটিং ডিসি। এদেরকে বলা হয় পালসেটিং ডিসি। এরা কমপ্লিটলি ডিসি না, এর মধ্যে কিছু এসি ভাব আছে। এই ওয়েভ গুলাকে বলা হয় পালসেটিং ডিসি। বাট আমার কথা হচ্ছে এটা অল্টারনেটিং হওয়ার কথা। অল্টারনেটিং এর কথা হচ্ছে এর যতটুকু পরিমাণ পজিটিভ ভ্যালু থাকার কথা, ঠিক ততটুকু পরিমাণে নেগেটিভ ভ্যালু আসার কথা। নইলে আপনি বাসা বাড়িতে কিভাবে জেনারেটর দিয়ে অল্টারনেটিং পাচ্ছেন? এটা কি হবে উত্তর? ম্যাম রেফারেন্স লাইন থেকে তো নিচের থেকে ঘুরতেছে, তাই তো নেগেটিভ দিকে যাওয়ার কথা। কনসেপ্ট ক্লিয়ার না আপনাদের, আরেকটু চেষ্টা করেন। আরেকজন একটা চেষ্টা করেন। আপনারা কিন্তু বুয়েটে পরীক্ষা দিবেন, আমাকে যেটা বলছেন কালকে। ম্যাডাম এটা নর্থের দিকে যাচ্ছে, তো সেই হিসেবে নিচে আসার কথা। আগে এটা তো সাউথের দিকে গেছিল। একটা কন্ডাক্টর, আপনারা এটা কার বইয়ে পড়ছেন? আমি কার বইয়ের নাম বলবো। আচ্ছা, একটা সবুজ রঙের বই পড়েন আপনারা, ওইটা কার বই? ইসহাক স্যারের বই। ম্যাম ইসহাক স্যারের বই। ইসহাক স্যারের বইয়ে আপনাদের তড়িৎচালক শক্তি যে চ্যাপ্টারটা আছে, ওখানে অলরেডি লেখা আছে যে একটা কন্ডাক্টর সাউথ পোলের দিকে গেলে তার যেই ডিরেকশনে কারেন্ট ফ্লো করে, তাকে যখন আমরা নর্থ পোলের দিকে নেই, সে তার অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করে। এই কথাটা কি আপনারা ইন্টারের বই কোথাও পান নাই? পান নাই? ইয়েস ম্যাম পাইছেন? যদি কেউ না পেয়ে থাকেন আমাকে ফোন দিয়েন, আমি ইসহাক স্যারের বই কোন পেজে আছে আপনাদেরকে বলে দিব। আমার বাসায় সব বই আছে, আমি কোনো বই ফেলি নেই, আমার ম্যাট্রিক ইন্টারের সব বই আছে। সো কথা হচ্ছে, এই কন্ডাক্টরটা, এই সেম এবি লাইনটা সাউথ পোলের দিকে গেলে যেই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে, এই এবিটাকে ঘুরাই আমি এখন নর্থ পোলের দিকে আনতেছি, অবশ্যই তার অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে, বাট ম্যাগনিটিউড সেম। যেহেতু আমার ফ্লাক্স সংখ্যা সেম, সো দ্যাটস ওয়াই উৎপন্ন ভোল্টেজের পরিমাণ সেম, বাট এবিটাকে সাউথ পোলের দিকে নিলে যেই ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে, এবিকে ঘুরে আপনি যখন নর্থ পোলের দিকে আনতেছেন, তখন অবভিয়াসলি তার অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে, বাট ম্যাগনিটিউড সেম, বিকজ অফ এখানে ফ্লাক্সের পরিমাণ বা ফ্লাক্সের সংখ্যা সেম। কথা বোঝা গেল? আচ্ছা, সো এখন আমি যদি এটা অল্টারনেটিং দিকে পাই, নর্থ পোলের দিকে, এবি ঘুরে আবার তার 0 ডিগ্রি পজিশনে ফেরত যাবে এবং আবারও আগের মতো এই ইনডিউস ভোল্টেজের পরিমাণ কমে 0 হয়ে যাবে। এইভাবেই এই কন্ডাক্টরের একটা কমপ্লিট রোটেশন থেকে আমরা একটা সাইকেল পাই। তার মানে এটা যখন আবার ঘুরবে তখন আপনি আরেকটা সাইকেল পাবেন, এ যখন আবার ঘুরবে তখন আপনি আরেকটা সাইকেল পাবেন। এইভাবে আমরা বাসা বাড়িতে কি করি, একবার একবার করে ঘুরাই ঘুরাই কি আপনি শুধু একটা করে ওয়েভ বানেন? এটা সেকেন্ডে এতবার ঘুরে, এটা 1 সেকেন্ডে 50 বার ঘুরে। আমরা যে জেনারেটর গুলো ইউজ করি, কারণ বাংলাদেশের ফ্রিকোয়েন্সি কত ফ্রিকোয়েন্সি ইউজ করি আমরা? 50 হার্জ। 50 হার্জ মানে হচ্ছে আমাদের এই যে কন্ডাক্টরটা আছে মাঝখানে যেটা ঘুরতেছে, এটা 1 সেকেন্ডে 50 বার ঘুরে। 1 সেকেন্ডে 50 বার ঘুরে। আমরা ফ্রিকোয়েন্সিকে কিভাবে হিসাব করি বলেন তো? এগুলো করবো আজকে। ফ্রিকোয়েন্সিকে হিসাব করি 1/t। এগুলো ইন্টারে দেখতেছেন অলরেডি আপনারা। 1/t মানে হচ্ছে, আমরা এটাকে এইভাবে কেন লিখি যে পার সেকেন্ডে কতবার ঘুরে। আমরা ফ্রিকোয়েন্সি বলি যে সে পার সেকেন্ডে কয়টা রোটেশন দেয় বা কয়টা পূর্ণ সাইকেল সম্পূর্ণ করে। আপনাদের ভাষা মতে যে 1 সেকেন্ডে কয়টা পূর্ণ পূর্ণ স্পন্দন। হ্যাঁ, কতগুলা পূর্ণ তরঙ্গ
সাইকেল বলি আমরা আসলে। আমার আমার ওগুলার বাংলা অ্যাকচুয়ালি এখন আর মনে থাকে না, কারণ আমি অনেকদিন আগে পড়াশোনা ছাড়ছি আপনাদের লেভেলের। সো আমরা সাইকেল বলি, অর্থাৎ 1 সেকেন্ডে যতগুলা সাইকেল কমপ্লিট করে সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি, তাই না? তাহলে আমার টি সেকেন্ডে বা টাইম পিরিয়ড অর্থাৎ টোয়াইস পাই সেকেন্ড মানে কি, এখানে 360 ডিগ্রি। 360 ডিগ্রিতে আপনার একটা পূর্ণ দৈর্ঘ্য সম্পন্ন করতেছে। সো আমাদের এখানে যেটা দেখা যায়, মানে আমাদের বাংলাদেশে যেটা দেখা যায় সেটা হচ্ছে 1 সেকেন্ডে সে 50টা এরকম পূর্ণ সাইকেল কমপ্লিট করতে পারে। সো এই কারণেই কিন্তু আপনি এত কন্টিনিউয়াস এসইউএফ পান। কখনো কি এমন হয় যে ফ্যান কিছুক্ষণের জন্য চললো আবার কিছুক্ষণ বন্ধ হয়ে গেল, আমি যদি এসইউএফ ক্রিয়েট করে কিছুক্ষণের জন্য এটাকে বসায় রাখতাম হাত দিয়ে ঘুরায় ঘুরায়, তাহলে কি এটা এইভাবে থাকতো? থাকতো না কিন্তু। এবং আপনারা খেয়াল করছেন যে জেনারেটর চালানোর একটা রুলস আছে, ওখানে একটা ইয়া থাকে, কেউ নিজের হাতে চালাইছেন কিনা আমি জানি না, ওটাকে একটা স্টার্টিং ফোর্স দিতে হয়, খেয়াল করছেন? একটা হাতলের মতো থাকে, ওটাকে একবার ঘুরাই দেয়, মানে এই জেনারেটর গুলাকে একবার ঘুরায় দেয়, তখন তারা কি করে, ইলেকট্রিক্যাল আউটপুট দেয়। জেনারেটর সবসময় মেকানিক্যাল ইনপুট থেকে ইলেকট্রিক্যাল আউটপুট দেয়, আর মোটর সবসময় ইলেকট্রিক্যাল ইনপুট থেকে মেকানিক্যাল আউটপুট দেয়। কেমনে বুঝলাম? মোটর বাসা বাড়িতে পানি উঠানোর জন্য ইউজ করি, তাই না? যখন বাসায় পানি চলে যায় আপনারা কি বলেন? নিচে ফোন করে বলি একটু মোটরটা চালান তো। মোটরটা চালান মানে কি? মোটর আপনাকে পানি উঠাই দিচ্ছে, কোন একটা জিনিস উঠাইবার সে লিফট করতেছে। তো লিফট করাটা হচ্ছে একটা মেকানিক্যাল জিনিস, মেকানিক্যাল। তার মানে আপনি মোটরটাকে চালানোর জন্য ইলেকট্রিক্যাল ইনপুট দিচ্ছেন, মানে তাকে একটা এসি ওয়েভ দিচ্ছেন, মোটর চালায় আপনাকে মেকানিক্যাল আউটপুট দিচ্ছে। আর জেনারেটরের ক্ষেত্রে মেকানিক্যাল একটা ফোর্স দিতে হয়, ওই যে আমরা হাত দিয়ে তাকে একবার ঘুরাই দেই, এটা আমরা তাকে একটা মেকানিক্যাল ফোর্স দেই, এবং এই মেকানিক্যাল ফোর্সকে সে ইলেকট্রিক্যালে মানে ইলেকট্রিক্যাল আউটপুটে ক্রিয়েট করে। ঠিক আছে? এগুলা ল্যাবে যখন আমরা করি তখন আমরা হাত দিয়ে ঘুরাই না, আমরা এই জেনারেটরকে চালানোর জন্যই একটা মোটর ইউজ করি। ঠিক আছে? মোটর দিয়ে ওই জেনারেটরের যে মাঝখানের কন্ডাক্টরটা থাকে ওটাকে ঘুরাই 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 এসি ওয়েভ ক্রিয়েট করি। এইভাবেই বেসিক্যালি এসি ওয়েভ প্রডিউস হয়। এবং মানে জগতে আপনি যত ধরনের এই অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করার যত মেশিন দেখবেন, সেটা জেনারেটর হোক, সেটা মোটর হোক, সেটা অল্টারনেটর হোক, সেটা ইন্ডাকশন মোটর হোক, সবাই কাজ করে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর। যদি ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন না থাকতো, তাহলে আমাদের এই যে আমরা আপনারা ইয়া ইউজ করতেছেন, কি বলে, ওয়াশিং মেশিন ইউজ করতেছি আমরা, বা এসি ইউজ করতেছি, ফ্যান ইউজ করতেছি, লাইট ইউজ করতেছি, রেফ্রিজারেটর চালাচ্ছি বাসায়, মাইক্রোওয়েভ চালাচ্ছি, এগুলো আপনি কোনোদিনই চালাইতে পারতেন না। সো ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মোটামুটি আমাদের লাইফ চেঞ্জ হয়েছে। হ্যাঁ বলেন। ইলেকট্রিসিটি দিয়ে যদি ঘোরাতে হয় তাহলে আবার ইলেকট্রিসিটি পেয়ে লাভ কি হবে? ইলেকট্রিসিটিতে ঘুরাইতে হয় আমি কিন্তু বলি না, আমি বলছি যে আমরা যে জেনারেটর গুলো ইউজ করি ওগুলাকে কিন্তু আমরা বাইরে থেকে একটা মেকানিক্যাল ফোর্স একবার দিয়ে দেই, ওটাকে বলা হয় এক প্রাইম মুভার। ওটাকে বলা হয়, আমরা হাত দিয়ে যেটাকে দেই এটাকে বলা হয় প্রাইম মুভার। এটাকে একবার ঘুরাই দেওয়ার পর ওই জিনিসটা অটোমেটিক্যালি ঘুরতে থাকে। কেন ম্যাম অটোমেটিক? ঘুরতে থাকে, ওটার মধ্যে একটা ফোর্স কাজ করে, একটা ফ্রিকশন কাজ করতে থাকে, যেই চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড থাকে আর মাঝখানে যে কন্ডাক্টর ঘুরে, এদের মধ্যে একটা কি বলবো রিলেটিভ মোশন থাকে, এটাকে বলা হয় রিলেটিভ মোশন। এই মোশনের কারণে মানে একজনের সাপেক্ষে আরেকজন চলমান থাকে সবসময়, এবং তাদের মধ্যে কিছু পরিমাণের সেকেন্ডের গ্যাপ থাকে। এটা অটোমেটিক্যালি তখন একজন আরেকজনকে ঘুরাতে থাকে। আপনারা যখন মেশিন কোর্সটা করবেন এটার ইন ডিটেলস আরো অনেক পড়াশোনা করবেন, মেশিনে হিউজ পড়ালেখা। আপনাদের এই সাবজেক্টটা মেবি আছে কোন একটা টার্মে, আই এম নট শিওর, বাট সেকেন্ড ইয়ারে থাকার কথা। আমরাও মেশিন করছি। এখানে জাস্ট আপনাদেরকে আমার দেখানোর কথা ছিল অল্টারনেটিং কারেন্টটা জেনারেটর দিয়ে কেমনে প্রডিউস করি, এইটুকুই। এরপর আপনাদের যত মেকানিজম পড়ার ইচ্ছা হবে, আপনারা সবচেয়ে ভালো মেশিনের জন্য সবচেয়ে ভালো হচ্ছে ইউটিউব। আমি জীবনেও ইউটিউবের থেকে ভালো মেশিন কোথাও থেকে শিখি নাই। আপনাদের যদি ইচ্ছা করে, মাঝে মাঝে দেখা যায় না যে আমরা রাতে শুয়ে শুয়ে একটু ভিডিও টিডিও দেখি, তো তখন আপনারা ইউটিউবে জাস্ট ওয়ার্কিং প্রিন্সিপাল অফ জেনারেটর অর ওয়ার্কিং প্রিন্সিপাল অফ মোটর এই ধরনের লিখে সার্চ দিবেন, কিছু অ্যানিমেটেড ভিডিও আসে। সাধারণত অ্যানিমেটেড জিনিসপত্র দেখতে কিন্তু আমরা বেশি ফ্লেক্সিবল এখন, যেহেতু আমরা অ্যানিমেশনের প্রতি গিবলি মুভিজ দেখি, আমরা অ্যানিমেটেড মুভিজ গুলো দেখি, সো এগুলোর প্রতি কিন্তু আমাদের ফ্যাসিনেশন একটু বেশি এখন। তো আপনারা চাইলে রাতে রাতে একটু দেখতে পারেন যখন আর কি ফ্রি টাইম পান। ইউটিউবের মতো ভালো মেশিন আপনাকে কেউ শিখাইতে পারবে না, কোনো টিচার শিখাইতে পারবে, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি। তো একটু দেখতে পারেন যাদের এই যে আমার পড়া যেটা দেখালাম যে জেনারেটর কেমনে ঘুরে ঘুরে এরকম একটা অল্টারনেটিং ওয়েভ প্রডিউস করতেছে, এটা মুখে বলে আপনারা যতটুকু না বুঝছেন, সবাই হয়তো বুঝেনও নাই এট আ টাইমে, বাট আপনারা বই পড়লেও দেখবেন কিছুই বুঝতেছেন না, বাট আপনারা যখন ওই অ্যানিমেটেড একটা ভিডিও দেখবেন এটা কমপ্লিটলি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে।
সো এটা যদি কারো প্রবলেম হয় আমি বলেই দিলাম যে আপনারা নেটে জাস্ট একটা সার্চ দিবেন ওয়ার্কিং প্রিন্সিপাল, আপনাদের হাতে তো সবসময় ফোন বা ল্যাপটপের মধ্যেই তো থাকি আমরা। সো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ জেনারেটর লিখে সার্চ করবেন, দেখবেন আমি যা বলছি হুবহু সেটাই আপনাকে আবার রিপিট করবে এবং সুন্দর করে অ্যানিমেশন আকারে দেখাই দিবে যে কতটুকু আসতেছে কতটুকু আসতেছে কতটুকু আসতেছে, কেমনে নামতেছে, কেমনে অল্টারনেটিং হচ্ছে। এটা ওখানে পুরো অ্যানিমেটেড আকারে আপনাকে দেখাই দিবে, একদম জেনারেটরের সবকিছু দেখাবে বসে বসে। ঠিক আছে? তো আরো যদি বেশি ক্লিয়ার হইতে চান, আরো যদি বেশি জানতে চান, তাহলে একটু ইউটিউবের হেল্প নিতে পারেন। আচ্ছা, এইবার কথা হচ্ছে এই জিনিসটাতে একটু যাই। ডিরেক্ট কারেন্টটা কি বা কাকে বলে ওটা অলরেডি জানি, মোটামুটি একটু আগেও দেখলাম। আর অল্টারনেটিং কারেন্টটা কেমনে প্রডিউস হয় ওটাও একটুখানি দেখলাম, মানে মোটামুটি বেসিকটা জানলাম। ফার্দার যদি নিজে দেখি আমি আরো বেশি ক্লিয়ার হবো, ব্যাপারটা এরকম। এখন কথা হচ্ছে অল্টারনেটিং কারেন্টের ডেফিনেশন কি। অল্টারনেটিং তো যে কোনো কিছু হতে পারে, আমরা অল্টারনেটিং তো এরকম যে কোনো একটা চেঞ্জ হচ্ছে সময়ের সাপেক্ষে তাকেই আমরা অল্টারনেটিং কারেন্ট বলে দিতে পারি। বাট কথা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট যে কোনো কিছুকে বলা যাবে না। আমার একটা পিওর অল্টারনেটিং কারেন্ট লাগবে যেটাকে আমি ইউজ করতে পারবো। আমার উল্টাপাল্টা অল্টারনেটিং কারেন্ট হলে এগুলা দিয়ে কিন্তু আপনি আপনার কোনো মেশিনই চালাতে পারবেন না, কারণ টোটাল যেহেতু আমাদের অল্টারনেটিং কারেন্টের সাথে ফ্রিকোয়েন্সি রিলেটেড থাকে, সো যদি মাঝখানে কোনো ডিস্টর্টেড জিনিস থাকে তাহলে কিন্তু নয়েজ ক্রিয়েট হইতে থাকবে। এগুলোর অনেক ব্যাপার স্যাপার আছে। তো এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে একটা পিওর অল্টারনেটিং কারেন্টের ডেফিনেশন কি, এবং একটা পিওর অল্টারনেটিং কারেন্টের ডেফিনেশন সবচেয়ে সুন্দর করে দিয়েছে যে সে হচ্ছে কর্কোরান। আমি ওটাই আপনাদেরকে বলবো, কারণ তিনটা বই, আলেকজান্ডার বলস্টেড আর কর্কোরান, তিনটা বইয়েই অল্টারনেটিং কারেন্টের ডেফিনেশন আছে। বাট কর্কোরানের মতো এত সুন্দর করে অল্টারনেটিং কারেন্টের ডেফিনেশন কেউ দেয়নি। তো আপনাদের কথা হতে পারে, তাহলে দেখি আমরা যে সে কিভাবে এত সুন্দর করে বললেন, যেহেতু যে অল্টারনেটিং কারেন্টের ডেফিনেশন দিয়েছে তো সে কিভাবে দিয়েছে। প্রথম হচ্ছে গিয়ে ডিরেক্ট কারেন্ট। এখন আমরা জানি যে টাইমের পার্সপেক্টিভে এই ডিরেক্ট কারেন্ট বা ভোল্টেজের ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন হয় না এবং তারা ইউনিডিরেকশনাল। ডিরেক্ট কারেন্টের পরে আমরা একটা শব্দ জানি যেটা হচ্ছে অসিলেটিং কারেন্ট। কথা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট পর্যন্ত যাওয়ার জন্য আমার তিনটা ধাপ অতিক্রম করে আসতে হবে অল্টারনেটর মানে কর্কোরানের মতে। প্রথমটা ছিল যে আমি ডিসি জানি যে তার ম্যাগনিটিউডের কোনো পরিবর্তন হয় না এবং সে ইউনিডিরেকশনাল। এখন কথা হচ্ছে অসিলেটিং কারেন্ট কাদেরকে বলবো। কর্কোরান বলতেছে অসিলেটিং কারেন্ট আমি ওদেরকেই বলবো যারা অল্টারনেটিং ভাবে ইনক্রিজ আর ডিক্রিজ হবে টাইমের পার্সপেক্টিভে, অর্থাৎ তার ম্যাগনিটিউড চেঞ্জ হবে, কিন্তু এমন না যে সে রেফারেন্স পয়েন্ট 80 থেকে একদম তাকে নিচেই যেতে হবে, ওইটাকে যে অসিলেটিং বলবো এমন না। অসিলেটিং আমরা কাদেরকে বলবো? অসিলেটিং আমার এই উপরের দিকে সে এরকম এরকম, অর্থাৎ টাইমের সাপেক্ষে তার ম্যাগনিটিউডের একটা ইনক্রিজ বা ডিক্রিজ হবে, এটাই শুধু বলছে। টাইমের সাপেক্ষে তার ম্যাগনিটিউড এমনও না যে তাকে একদম সেম ম্যাগনিটিউড নিয়ে উপরে নিচে সেম ম্যাগনিটিউড কভার করতে হবে, এমন না। সে কোথাও হাই ম্যাগনিটিউড দিতে পারে, কোথাও লো ম্যাগনিটিউড দিতে পারে, আবার হাই ম্যাগনিটিউড দিতে পারে, আবার লো ম্যাগনিটিউড দিতে পারে। অর্থাৎ জিনিসটা অসিলেট করছে, তার ম্যাগনিটিউড ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে, এছাড়া আর বেশি কিছুকে অসিলেটিং কারেন্ট বলা যায়। অর্থাৎ অসিলেটিং কারেন্ট কি, টাইমের পার্সপেক্টিভে যে অল্টারনেটিং কোয়ান্টিটি গুলা তার ম্যাগনিটিউড ইনক্রিজ বা ডিক্রিজ করতেছে এদেরকে অসিলেটিং কারেন্ট বলা হয়। এটা গেল আমার অসিলেটিং কারেন্ট। আচ্ছা, এরপরে এটা জি, এটা কি ডিসির মধ্যে পড়ে না এসির মধ্যে পড়ে? এটা অবশ্যই এসির মধ্যেই পড়বে, এটা এসির মধ্যেই পড়ে, বাট তারা কমপ্লিটলি পিওর এসি না। এটাকে বলা হয় অসিলেটিং কারেন্ট। আমরা আপনারা দেখছেন যে আমরা কি করি, আচ্ছা আরেকটা উদাহরণ কি দেওয়া যায়, আপনারা ওই যে আরসি অসিলেটর, এলসি অসিলেটর এগুলা কি ডিসি তে দেখছেন ওখানে আমরা আরসি বা এলসির কম্বিনেশন ইউজ করে এই অসিলেটিং ওয়েভ ক্রিয়েট করতে পারি, অর্থাৎ অসিলেশন আনতে পারি। এরপরে ওই অসিলেশন গুলাকে আরো মোর কি বলবো গার্নিশ করে এদেরকে অল্টারনেটিং কারেন্টে প্রডিউস করা যায় আর কি। ছোট ছোট ডিভাইসে যখন আমরা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতে চাই তখন আমরা এই ধরনের অসিলেটিং কারেন্ট প্রডিউস করি। ঠিক আছে? আচ্ছা, সো এইটা জাস্ট হচ্ছে তার ম্যাগনিটিউড সময়ের সাপেক্ষে ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে, এটা অসিলেটিং। আর পিরিয়ডিক যদি আমি বলি, সে বলছে পিরিয়ডিক কারেন্ট হচ্ছে এক ধরনের অসিলেটিং কারেন্ট। কথাটা বুঝছেন? তো অসিলেটিং কারেন্ট যদি বলি তার মানে অবশ্যই তার মধ্যে ম্যাগনিটিউডের ইনক্রিজ বা ডিক্রিজ আছে, বাট সে একটা কথা বলে নিছে একটা সার্টেন টাইম ইন্টারভালের পরে সে সেম জিনিসটাকে আবার রিকারেন্স করবে। অর্থাৎ একটা সার্টেন টাইমের পর থেকে প্রত্যেকবার একদম নির্দিষ্ট একটা সার্টেন টাইমের পরে সে সেম জিনিসটাকে আবার রিপিট করবে।
সেম জিনিসটাকে আবার রিপিট করবে। তার মানে পিরিয়ডিক কারেন্ট বলতে সে বুঝাইছে সেই ধরনের অসিলেটিং কারেন্ট, যখন কোথাও অসিলেটিং কথাটা চলে আসে আমরা বুঝতেছি তার ম্যাগনিটিউড অবশ্যই ইনক্রিজ আর ডিক্রিজ করবে, এর চেয়ে বেশি কিছু না, ইনক্রিজ আর ডিক্রিজ করবে। বাট কথাটা কি, একটা সার্টেন টাইম ইন্টারভ্যালের পরে সে আবার তার সেম জিনিস, এখানে দেখেন এই সেম যে জিনিসটা এখানে ছিল, এই একটা সার্টেন টাইমের পরে এই সেম জিনিসটা আবার এখানে রিপিট হয়েছে। আবার যখন আমি এর পরে ওয়েভটাকে আবার আঁকবো, তখন এই সেম সার্টেন টাইম পিরিয়ডের পর বা টাইম ইন্টারভ্যালের পরে সে এই সেম জিনিসটাকে আবার রিপিট করবে, আবার ওই সেম টাইমের পরে সেম জিনিসটাকে আবার রিপিট করবে। তো এই ফাংশন গুলোকে আমরা যেভাবে ডিফাইন করি সেটা হচ্ছে vt ইজ ইকুয়াল টু v ইন্টু টি প্লাস টি ইজ ইকুয়াল টু v ইন্টু টি প্লাস 2t, এইভাবে ডিফাইন করি। এই কথাটার অর্থ কি বলেন তো? আমি এখন যেই ফাংশনটা লিখলাম এই ফাংশনটার অর্থ কি বলেন তো? ম্যাডাম নির্দিষ্ট পর্যায়ক্রম আসবে। যে কথা বলতেছেন তার তার কথা আমি শুনতে পাচ্ছি না, বাকিরা শুনতে পাচ্ছেন নাকি জানি না। আমার টি টাইম পিরিয়ড পর পর জিনিসটা রিপিট করবে। হ্যাঁ, গুড। এটার অর্থ হচ্ছে সাপোজ আমি এইখানে টি তে দিলাম কত সেকেন্ড, প্রথমে আমি যদি সাপোজ ধরুন 0 সেকেন্ডই দিচ্ছি, সো 0 সেকেন্ড হচ্ছে গিয়ে এইটা, সো এটা বলা হচ্ছে টি প্লাস এই 0 সেকেন্ড প্লাস টাইম পিরিয়ড টি তে আমার এখানে v0 এর ভ্যালু যত ছিল আমি v0 প্লাস টি তে যখন যাব সে একদম সেম ভ্যালুটাই আবার দিবে। সো এইখানে এই 0 প্লাস টিটা কি, এই ক্যাপিটাল টিটা যদি টাইম পিরিয়ড হয় তার মানে একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করতে যে সময় লাগে ওটাই তো আমার টাইম পিরিয়ড। সো আমার টাইম পিরিয়ড যদি হয় এইটুকু, কারণ এরপরে সে আবার সেম সাইকেল রিপিট করছে, সো টাইম পিরিয়ড যদি হয় টি, তাহলে 0 প্লাস টি সময় হচ্ছে আমার এই জায়গাটা 0 প্লাস টি, এটা হচ্ছে আমার এই পোর্শনটা। সো এই পোর্শনেও আমার ভ্যালু 0 ছিল, এই পোর্শনেও আমার ভ্যালু 0। কারণ এটাকে চেঞ্জ করে যদি আমি একটু এইভাবে লিখি, আচ্ছা পুরোটাই কেটে দেব। আচ্ছা, এটাকে চেঞ্জ করে যদি আমি এখন টি সেকেন্ড ধরি, হচ্ছে এই সাপোজ এই 1 সেকেন্ডে ধরলাম, এটা হচ্ছে 1 সেকেন্ড। সো আমার কি বলা হচ্ছে যে ভি যখন হচ্ছে গিয়ে 1 সেকেন্ড তখন এটা হওয়ার কথা ওই 1 সেকেন্ডের টাইম প্লাস হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড টি, তার মানে এই 1 সেকেন্ড থেকে টাইম পিরিয়ড টি তখন হবে এইটুকু। সো আমি যখন আবার এই পজিশনে যাব তখন আমি এই যে প্রতিবিম্বটা আছে ওটাই আবার এখানে দেখতে পাবো। জিনিসটা এমনই, তার মানে প্রত্যেক এই টাইম পিরিয়ডটা আবার রিপিট করতেছে, এদেরকেই বলা হয় যে পিরিয়ডিক কারেন্ট। অর্থাৎ পিরিয়ডিক কারেন্ট হচ্ছে সেই ধরনের অসিলেটিং কারেন্ট, আর অসিলেটিং কারেন্ট সে আগেই বলে দিছে টাইমের পার্সপেক্টিভে যার ম্যাগনিটিউড ইনক্রিজ আর ডিক্রিজ করে। বাট পিরিয়ডিক হওয়ার জন্য এই অসিলেটিং কারেন্টকে কোন বৈশিষ্ট্যটা অর্জন করতে হবে? ওই বৈশিষ্ট্য অর্জন করতে হবে যে একটা সার্টেন টাইম ইন্টারভাল পর পর সে সেম ভ্যালুগুলোকে আবার রিপিট করতে থাকবে। এটা গেল পিরিয়ডিক কারেন্ট। আচ্ছা, এইবার অল্টারনেটিং কারেন্টের ডেফিনেশনে যদি আসি, তাহলে কর্কোরান বলছে অল্টারনেটিং কারেন্ট হচ্ছে সেই ধরনের পিরিয়ডিক কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট হচ্ছে সেই ধরনের পিরিয়ডিক কারেন্ট। তাহলে বলেন তো পিরিয়ডিক কারেন্টের মধ্যে কিন্তু অলরেডি অসিলেটিং কারেন্ট আছে, তার মানে অল্টারনেটিং কারেন্ট হচ্ছে সেই ধরনের পিরিয়ডিক কারেন্ট। যদি সে বলে থাকে তার মানে পিরিয়ডিক বলতে সে অলরেডি বুঝাচ্ছে তারা ইনক্রিজ এবং ডিক্রিজ করার কথা প্রথম, সেকেন্ড হচ্ছে তারা সার্টেন টাইম ইন্টারভাল পর পর সেম জিনিসকে আবার রিপিট করার কথা দ্বিতীয়, এবং সেই সাথে সে আরেকটা ছোট্ট কথা শুধুমাত্র অ্যাড করে দিছে যে এই টাইম পিরিয়ডের মধ্যে তার এভারেজ ভ্যালু 0। এই একটা টাইম পিরিয়ডের মধ্যে পূর্ণ তরঙ্গের মধ্যে তার এভারেজ ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ এই দিকে যতটুকু পর্যন্ত পজিটিভ এরিয়া আছে এই দিকে ঠিক ততটুকু নেগেটিভ এরিয়াই আছে। অর্থাৎ কি এখানে একটা +0 +1 থাকলে এখানে একটা -1 আছে, এখানে একটা +10 থাকলে এখানে একটা -10 আছে। তার মানে আলটিমেটলি এই পুরা এরিয়াটার আমি এভারেজ যদি নেই, এভারেজ ভ্যালু যদি নেই, তাহলে টোটাল এভারেজ ভ্যালু আসবে হচ্ছে 0। এদেরকেই শুধুমাত্র আমরা অল্টারনেটিং কারেন্ট বলবো। এই কথাটাই এখানে লেখা আছে নিচে যে অল্টারনেটিং কারেন্ট হচ্ছে সেই ধরনের পিরিয়ডিক কারেন্ট এই ওভার আ পিরিয়ড যার এভারেজ ভ্যালু হচ্ছে 0। কর্কোরানের মতো এত সুন্দর করে অল্টারনেটিং কারেন্টের ডেফিনিশন দিই। আচ্ছা ম্যাম, প্রথম সাইকেলে তো আমরা দেখছি যে উপরে ম্যাক্সিমাম 1 ভ্যালু আর নিচে 1, আর দ্বিতীয় সাইকেলে যদি 10 আর -10 হয় অসুবিধা আছে? অসুবিধা বলতে তখন আপনি এইটাকে একটা সার্টেন টাইম ইন্টারভাল পর পর এটাকে পিরিয়ডিকও বলতে পারবেন না, কারণ সে সেম ভ্যালুটাকে আবার রিঅকার করতেছে না। আর হচ্ছে অল্টারনেটিং ও বলতে পারবো না, কারণ হচ্ছে এটা কন্টিনিউয়াসলি সেম ভাবে যাইতে হবে।
এটার অ্যামপ্লিটিউড মানে ও আচ্ছা, এটা যদি আপনি বলেন যে হ্যাঁ আপনি কি করতে চাচ্ছেন যে এটাকে অল্টারনেটিং কারেন্ট বলবেন কিনা, ওটাকে আপনি অল্টারনেটিং কারেন্ট বলতে পারবেন, কারণ এই সার্টেন টাইম পিরিয়ড টি এর পর পরে তার এভারেজ ভ্যালু 0 হয়ে যাচ্ছে, আপনি ওটাকে ইউজ করতে পারেন। কিন্তু সমস্যা যেটা হবে যে তাহলে ওটাকে ইউজ করলে আপনি কনস্ট্যান্ট কোনো স্পিড বের করতে পারবেন না, কিছুক্ষণ একটা মেশিন জোরে চলবে, কিছুক্ষণ একটা মেশিন আস্তে চলবে, ইয়েস ম্যাম। সেম ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতে পারবেন না, এটাই সমস্যা হবে। সেম ফ্রিকোয়েন্সি থাকবে যদি টাইম পিরিয়ড সেম রাখেন, বাট আপনার কি বলবো এই যে অ্যামপ্লিটিউড যেহেতু ডিফারেন্ট হবে, সো আউটপুট ভোল্টেজের পরিমাণও ডিফারেন্ট হবে, বাট অল্টারনেটিং কারেন্ট বলতে পারবেন যেহেতু ওভার দি পিরিয়ড আপনার এভারেজ ভ্যালু 0 হয়ে যাবে। আচ্ছা, এখন আপনারা যদিও এখানে লিখাই আছে, তারপরও আপনারা আমাকে যদি বলেন একটু কষ্ট করে যে এই ওয়েভটাকে আমরা পিরিয়ডিক বলতেছি বাট নন এসি বলতেছি কেন? ম্যাম কারণ এটার গড় শূন্য না। গড় শূন্য না। আচ্ছা, আর পিরিয়ডিক কেন বলছি? নির্দিষ্ট টাইম পর পর আসছে। জিনিসটা রিপিট করতেছে। আচ্ছা, তাহলে এইটা বোঝা গেল। এই সিমিলারলি এই ওয়েভটাকে আমরা পিরিয়ডিক ওয়েভ বলতেছি, বাট আমরা এসি বলতেছি না কেন? সেম কারণ এভারেজ 0 না তো ম্যাম। এভারেজ 0 না, কথাটার অর্থ হচ্ছে এই জায়গায় দেখেন এরিয়াটা কত বেশি, আর এই জায়গায় দেখেন এরিয়াটা কত কম। জি, এভারেজ কি 0 হওয়া লাগবে নাকি এটা কনস্ট্যান্ট হলেই হবে? কি কি কনস্ট্যান্ট হইলেই হবে? এভারেজ এভারেজ 0 হইতে হবে, এভারেজ 0 হইতে হবে। আমি যদি পিওর অল্টারনেটিং কারেন্ট চাই, আমি ওটাই বললাম যে যদি আমরা ইউজ করার মতো অল্টারনেটিং কারেন্ট চাই তাহলে অবশ্যই তার এভারেজ 0 হতে হবে, তাহলে এটাও পিরিয়ডিক বাট অল্টারনেটিং না আপনারা যেটা বলতেছেন। আচ্ছা, এবার এই নিচের দুইটাকে বলেন, এই দুইটার অবস্থা কি বলেন? এরা কি অল্টারনেটিং কারেন্ট না পিরিয়ডিক কারেন্ট না কি এরা? প্রথমটা অল্টারনেটিং, হুম, প্রথমটা অল্টারনেটিং, তারপরেরটা তারপরেটা হবে প্রথমটা দুইটাই অল্টারনেটিং same। কারেন্ট, তারপরেরটাও অল্টারনেটিং কারেন্ট। দুইটাই সেম। এটা যদি আমি পরে আর আঁকি নাই, বাট হ্যাঁ এরা দুইটাই অল্টারনেটিং কারেন্ট বিকজ অফ এই জায়গার এরিয়া এবং এই জায়গার এরিয়া এক্স্যাক্টলি সেম। এই কথার অর্থ হচ্ছে এই জায়গায় যতগুলা পজিটিভ ভ্যালু আছে এই জায়গায় ততগুলা নেগেটিভ ভ্যালু আছে, এই জায়গায় যতগুলা পজিটিভ ভ্যালু আছে এই জায়গায় ততগুলা নেগেটিভ ভ্যালু আছে। সো দ্যাটস ওয়াই আলটিমেটলি যদি এই পজিটিভ নেগেটিভ এর আপনি এভারেজ বা গড় নেন তাহলে আলটিমেটলি এর এভারেজ ভ্যালু চলে আসে হচ্ছে 0। সো দ্যাটস ওয়াই বোথ অফ দেম আর অল্টারনেটিং কারেন্ট। এটাই But- হচ্ছে ম্যাডাম ইয়া সেকেন্ড গ্রাফটা কি পিরিয়ডিক হবে? পিরিয়ডিক কেন হবে না? ইনক্রিজ আর ডিক্রিজ তো করতেছে এই যে। বাট এন্ড সার্টেন টাইম পর তো সেম। আমি এটার পরের অংশটুকু আর আঁকিনি, মানে এটা যদি আমি পরে আঁকতাম আমি এইভাবেই আঁকতাম, পরের অংশটুকু আমার এখানে আর আঁকিনি। জিনিসটা এরকম, আপনি যখন কোনো একটা জিনিসকে অল্টারনেটিং উপাধি দিয়ে দিবেন তার ভিতরেই এই কথাটা থাকবে সে পিরিয়ডিক। যখন কোনো কিছুকে পিরিয়ডিক টাইটেল দিয়ে দিবেন তার ভিতরে এই কথাটা থাকবে সে অসিলেটিং। অসিলেটিং কারেন্টস আর কারেন্ট বাট পিরিয়ডিক কারেন্টস মাস্ট অসিলেটিং, আবার অল্টারনেটিং কারেন্ট মাস্ট বি পিরিয়ডিক কারেন্ট এন্ড অসিলেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টের ডেফিনেশনের মধ্যে অসিলেশনও থাকবে, পিরিয়ডও থাকবে, সে পিরিয়ডিক ভাবেই মানে চেঞ্জ হতে থাকবে, একটা সার্টেন টাইম ইন্টারভাল পর পর সে সেম জিনিসকে রিপিট করবে, কিন্তু অসিলেটিং কারেন্ট কখনো অল্টারনেটিং কারেন্ট হবে না। হ্যাঁ বলো। সেকেন্ডের ক্ষেত্রে তো ম্যাডাম 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সের পরে জিনিসটা রিপিট হচ্ছে না কিভাবে ম্যাডাম? 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সের পরে এই জায়গায় সেকেন্ড পিকচারের ক্ষেত্রে ম্যাম। সেকেন্ড পিকচারটা এই জায়গায়। হ্যাঁ ম্যাডাম, আমরা তো প্রথম দেখতেছি যে একবারে সুন্দরভাবে উঠতেছে, বাট সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে সরি 180 ডিগ্রি ম্যাম। আচ্ছা, এখন আমাকে বলেন তো, আপনারা যেহেতু কথাটা বলতেছেন, এটা কি কোনো অল্টারনেটিং ওয়েভ না? ম্যাডাম এটা বুঝছি, মানে সেকেন্ডের ক্ষেত্রে দেখেন ম্যাডাম যে ফার্স্ট পার্ট যে ছবিটার ওটা সেকেন্ড পার্ট ছবিটার সাথে একটু মানে ডিফারেন্ট আছে ম্যাম। এইটা তো আমার আকার এত ভালো আর্কিটেক্ট আমি না, এটা এরকমই হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা যত স্মুথলি উঠছে এটা তত স্মুথলি নামে নাই, তাই তো? এটা আমার আর্কিটেকচারের ডিফেক্টের কারণে আমার বিল্ডিং এ একটু সমস্যা দেখা গেছে। এইটা হচ্ছে এইরকম দিয়ে এইরকমই, মানে হুবহু এইটাই, জাস্ট নেগেটিভ ভ্যালুতে আমি আসছি। কথাটা বোঝা গেল? ইয়েস ম্যাম। আমার আকাতে সমস্যা, এটা এরিয়া দুই পাশে অ্যাকচুয়ালি সেমই। হ্যাঁ, এরা অল্টারনেটিং কারেন্ট। আমার আকাটা একটু এই সাইডে হচ্ছে, আমি আগে এরকম টি এঁকে ফেলছি তো এইভাবে, তো এই কারণে আমি এর বেশি আর যাইতে পারি, এই কারণে একটু চাপা এঁকে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই গেল অল্টারনেটিং কারেন্ট। এবার আমাকে বলেন যে সাইকেল কি?
2 পাই। উপায় তো টাইম পিরিয়ড টি। সাইকেল কি? সাইকেল মানে কমপ্লিট অসিলেশন ম্যাম। এটা হয় ওঠে 1 সাইকেল। একটা একটা কমপ্লিট অসিলেশন, তার মানে একটা পুরো লুপ। একটা পুরা লুপ, অনেক কিছু বলছি। তার মানে যদি আমি বলি, আমি একটু ছোট ভাষায় যদি বলি, তাহলে একটা কমপ্লিট সেট অফ পজিটিভ এন্ড নেগেটিভ ভ্যালুস কোন একটা অল্টারনেটিং কোয়ান্টিটির, তাদেরকে আমরা বলি সাইকেল। যেমন এর এইখানে যত পজিটিভ ভ্যালু এখানে তত নেগেটিভ ভ্যালু মিলায়, সে এইটাকে আমরা একটা পূর্ণ তরঙ্গ বলি। এখন এইটা যদি একটা পূর্ণ তরঙ্গ হয়, তাহলে আমি যদি এইরকম একটা জায়গা থেকে পূর্ণ তরঙ্গ নিতে চাই, তাহলে আমি কি করব বলেন তো? আমি সবসময় তো আর এই জিরো থেকে আনবো না, এগুলো তো সাইন ওয়েভ। যদি আমার কোসাইন হয়, তাইলে এইভাবে সাপোজ আমি আঁকলাম, এটা বলেন তো একটা কমপ্লিট সাইকেলের কাছে কি সুন্দর করে? না ম্যাডাম, যতটুকু থেকে শুরু করছি ওই দশায় আবার ওই দশায় গিয়ে শেষ করতে হবে। তাইলে সাপোজ ধরেন আমি এইটা একে এখান থেকে শুরু করে এই পর্যন্ত রাখলাম, বলেন তো এটা কি পূর্ণ তরঙ্গ নাকি এটাকে একটা সাইকেল বলবেন? না ম্যাম বলবো না, কারণ এখানে যতটুকু পজিটিভ ভ্যালু আছে এইখানে অর্ধেকটা নেগেটিভ ভ্যালু আছে, বাট আরো একটা নেগেটিভ ভ্যালু আমার কোথায়, মানে পজিটিভ ভ্যালু আমার কোথায়? তো এইটাকে যদি আমি এখন এইভাবে আঁকি, তাইলে বলেন তো এটাকে একটা সাইকেল বলবো নাকি? এটাকে কি আমি একটা সাইকেল বলবো? জি ম্যাম। অবশ্যই এটাকে আমি একটা সাইকেল বলবো। আবার যদি তার মানে একটা কমপ্লিট সেট হইতে হবে, যত পজিটিভ ভ্যালু ততগুলা নেগেটিভ ভ্যালু থাকতে হবে। এবার আমি আরেকটা আঁকি, দেখেন তো এটা আপনাদের কি মনে হয়? ম্যাম তাহলে কি পিরিয়ডিক সার্কিটে কি হবে না? এবার এটা দেখেন তো, এটাকে সাইকেল বলে নাকি? জি ম্যাম সাইকেল। তার মানে একটা কমপ্লিট সেট অফ পজিটিভ আর নেগেটিভ কোয়ান্টিটি, মানে অল্টারনেটিং কোয়ান্টিটির একটা কমপ্লিট সেট অফ পজিটিভ আর নেগেটিভ যখন থাকবে, তখনই আমরা ওটাকে সাইকেল বলবো। অর্থাৎ মানে যেই গড় শূন্য হতে হবে? এক মিনিট, জি কি বলতেছেন? গড় কি শূন্য হতে হবে? গড় না, সাইকেলের সময় তো গড় তো শূন্যই হবে, গড় শূন্যই তো হবে, নলে সাইকেল কেমনে আসবে গড় শূন্য না হইলে? আপনার পজিটিভ আর নেগেটিভ কোয়ান্টিটি যদি সমান হয় সাইকেল হওয়ার জন্য, তাহলে পজিটিভ যতগুলা ভ্যালু আর নেগেটিভ ততগুলা ভ্যালু যদি থাকে, গড় তার শূন্য হবে না? ম্যাডাম অসিলেটিং কারেন্টের সময় কিন্তু তো গড় শূন্য হবে না, বা পিরিয়ডিক কারেন্টের সময়। হ্যাঁ বলেন। পিরিয়ডিক কারেন্ট বা অসিলেটিং কারেন্টের সময় তো ম্যাডাম আচ্ছা, গড় শূন্য হবে না। অসিলেটিং কারেন্ট যদি এটা হয়, তাহলে অসিলেটিং কারেন্টের সাইকেল আপনি কোনটাকে বলেন বলেন তো? বুঝছি ম্যাম। সাইকেল এক্সিস্ট করে না। হ্যাঁ, এটা তো আমার পজিটিভ আর নেগেটিভ কোয়ান্টিটি থাকতে হবে। অসিলেশন তো আমি যে কোনো কিছুকে বলতে পারি। আমি এরকম একটা জিনিস যদি আঁকতে থাকি, এই পাশে আবার বড় আবার ছোট, এটা অসিলেটিং। বাট এদেরকে কি আপনি কখনো সাইকেল বের করতে পারবেন? পারবেন না তো, কারণ এর পজিটিভ আর নেগেটিভ কোয়ান্টিটি পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে এই গেল আমার ছোটবেলার সাইকেল। আর এরপর যেটা, আচ্ছা এবার আমাকে বলেন যে টাইম পিরিয়ড জিনিসটা আপনারা জানেন যে একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হইতে যেই সময় লাগে, দ্যাট মিনস এই একটা ওয়ান সাইকেল কমপ্লিট করতে যেই সময় লাগে সেটাকেই আমরা টাইম পিরিয়ড টি বলি। অর্থাৎ এই একটা সাইকেল কমপ্লিট হইতে যেই সময় লাগে সেটা যদি হয় টাইম পিরিয়ড টি, তাহলে দুইটা সাইকেল সম্পন্ন হতে যে সময় লাগে ওটা হয়ে যাবে টোয়াইস টি। কারণ হচ্ছে কি এটা শেষ করতে আরো টি সময় লাগে, এগুলা আপনাদের আগের পড়ালেখা। তো এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হইতে যেই সময় লাগে সেটাকে বলা হয় টাইম পিরিয়ড টি। এবার আসি একটু ফ্রিকোয়েন্সিতে। এগুলো ছোটবেলার ডেফিনেশন, এগুলো কিন্তু কিছু আপনাদের মুখস্থ করা লাগবে না, আমি আগেই বলে দিচ্ছি। এগুলো জাস্ট আপনাদের একটু ঝালাই করে নেওয়ার জন্য, আর কিছু না, যাতে পরবর্তী পড়াশোনাগুলো বোঝা যায়। আচ্ছা, এখন ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি জিনিসটা হচ্ছে সে পার সেকেন্ডে কয়টা এরকম সাইকেল কমপ্লিট করে। পার সেকেন্ড মানে এক সেকেন্ডে কয়টা সাইকেল কমপ্লিট করে, সেটাকেই আমরা বলি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের এরকম একটা সম্পর্ক আসার অর্থ এই কারণে, কারণ আমরা জানি একটা পূর্ণ সাইকেল সম্পূর্ণ করতে তার টাইম পিরিয়ড টি সময় লাগে। সো এই কারণে আমরা লিখি একটা সাইকেল ডিভাইডেড বাই টি। বোঝা গেল কথাটা? এফ ইজ ইকুয়াল টু 1/t কেন লিখি? কারণ বলা হয়েছে পার সেকেন্ডে সে কয়টা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতে পারে, মানে কয়টা সাইকেল কমপ্লিট করতে পারে। আমরা জানি যে একটা সাইকেল যখন কমপ্লিট করে ওটাকে আমরা টাইম পিরিয়ড টি বলি। তো এই কারণে উপরে হচ্ছে একটা সাইকেল আর নিচে হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড টি। সো দ্যাটস ওয়াই আমরা ফ্রিকোয়েন্সির সাথে টাইম পিরিয়ডের এই রিলেশনটা লিখি। কারো বুঝতে কোনো সমস্যা আছে? নো ম্যাম। আবার বলি যদি কেউ না বুঝে, আমরা এফ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি অর্থাৎ টাইম পিরিয়ড কেন লিখি, কথাটা হচ্ছে এইটা।
কারণ আমাকে ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কয়টা পূর্ণ সাইকেল কমপ্লিট করতে পারে, পূর্ণ সাইকেল কমপ্লিট করতে পারে। তো আমার ওয়েট, আমার এই পাশে যদি হয় টাইম পিরিয়ড টি, আর এই পাশে যদি হয় সাপোজ ভোল্টেজ অর কারেন্ট, ইট মে বি এনিথিং, আর এই পাশে আমি এইভাবে কতগুলা ওয়েভ ড্র করলাম। হ্যাঁ, এটা একটা অল্টারনেটিং কারেন্ট ড্র করলাম। এখন কথা হচ্ছে আমরা কি জানি, একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করতে যেই সময় লাগে ওটা হচ্ছে টাইম পিরিয়ড টি। একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করতে যেই সময় লাগে ওটা হচ্ছে টাইম পিরিয়ড টি। আচ্ছা, আর এখানে বলছে দি নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড। তো আমরা জানি যে এ টাইম পিরিয়ড টি সময়ে একটা সাইকেল কমপ্লিট করতে পারে, একটা সাইকেল, এটা কিন্তু একটা কমপ্লিট একটা সাইকেল। তো দ্যাটস ওয়াই আমরা ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি 1, মানে একটা সাইকেল ডিভাইডেড বাই টাইম পিরিয়ড টি, কারণ সে টাইম পিরিয়ড টি সময়ে একটা সাইকেল কমপ্লিট করে। দ্যাটস ওয়াই আমরা এটাকে লিখি এফ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি। এখানে ছোট টি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, মানে যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সময়। আর টাইম পিরিয়ড বড় টি হচ্ছে গিয়ে একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করার সময়। এই দুইটা জিনিসকে কখনো মিলাই ফেলেন না। এখানে ছোটটি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস টাইম, অর্থাৎ যে কোনো মুহূর্ত, এটা 1 সেকেন্ড হইতে পারে, 2 সেকেন্ড হইতে পারে, 3 সেকেন্ড হইতে পারে, বাট টাইম পিরিয়ড টি মাস্ট বি দি টাইম যেটা একটা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতে লাগে। সো দ্যাটস ওয়াই আমরা এফ ইজ ইকুয়াল টু লিখি একটা পূর্ণ তরঙ্গ ডিভাইডেড বাই টাইম পিরিয়ড টি। এখন আমাকে আপনারা একটু বলেন তো যে এইখানে আমি যদি এখন সেকেন্ডে হিসাব করি আপনাদের জন্য, যে 1 সেকেন্ডে কয়টা সাইকেল, তাহলে আমাকে বলেন তো এখানে 1 সেকেন্ডে কয়টা সাইকেল আছে। আমি ধরতেছি এখানে 1 সেকেন্ড, এই পুরো সময়টা হচ্ছে, এই বাউন্ডারিটা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখানে 1 সেকেন্ডে কয়টা সাইকেল কমপ্লিট হচ্ছে বলেন তো? একটা সাইকেল কমপ্লিট হয়েছে। আর ফ্রিকোয়েন্সিকে সাইকেল পার সেকেন্ডকে আমরা হার্জ দিয়ে প্রকাশ করি, এটা জানেন আপনারা, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু হার্জ। তো এই জিনিসটার জন্য, এই ওয়েভটার জন্য তার ফ্রিকোয়েন্সি কত হার্জ হবে? 1 হার্জ। 1 হার্জ হবে, কারণ 1 ডিভাইডেড বাই 1, কারণ 1 সেকেন্ড সময়ে সে একটা সাইকেল কমপ্লিট করতেছে, 1 সেকেন্ড সময়ে সে একটা সাইকেল কমপ্লিট করতেছে। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এটা 1 হার্জ। আচ্ছা, এবার পরেরটাতে জানতো, এইখানে 1 সেকেন্ড সময়ে কয়টা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতেছে বলেন তো? 2টা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতেছে। তার মানে আমি এটাকে কিভাবে লিখতে পারি? এফ ইজ ইকুয়াল টু 2, 2টা পূর্ণ তরঙ্গ ডিভাইডেড বাই 1 সেকেন্ড। সো এই ওয়েভটার ফ্রিকোয়েন্সি কত বলেন তো? 2 হার্জ। এবার আমি অন্যভাবেও এটাকে লিখতে পারবো, বলেন তো কিভাবে লিখতে পারবো? আমি যদি এখানে এফ ইজ ইকুয়াল টু 1/t সূত্রে যাই, তাইলে দেখেন তো এখানে 1 সেকেন্ডকে যদি আপনি ভাগ করেন তাহলে কত সেকেন্ড আসে একজন বলেন তো? 1 সেকেন্ড ভাগ করলে কত আসে? হ্যাঁ, 0.5 আর হাফ, আপনাদের সুবিধার জন্য আমি হাফ লিখছি, এটা 0.5 সেকেন্ড হইতে পারে। আমার এখানে একটা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতে আমরা কি জানি, যে টাইম পিরিয়ড লাগে ওটা টি। তাহলে এই ইকুয়েশনে যদি আপনি বসান 1 ডিভাইডেড বাই 0.5, অর যদি আপনি বসান 1 ডিভাইডেড বাই 1/2, তাহলে কত আসে? 2 হার্জ। কথা বোঝা গেল? অর্থাৎ 1 সেকেন্ডে এখানে 2টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতেছে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি 2 হার্জ। আবার আমি টাইম পিরিয়ড দিয়ে যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে এখানে টাইম পিরিয়ড দেখা যাচ্ছে একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে 0.5 সময় লাগতেছে, আরেকটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে 0.5 সময় লাগতেছে, অর্থাৎ 0.5 সময়ে সে একটা কমপ্লিট সাইকেল ক্যারি করতেছে। সো একটা কমপ্লিট সাইকেল ডিভাইডেড বাই যদি আপনি 0.5 করেন, অর্থাৎ 1 ডিভাইডেড বাই টি এর সূত্রে যদি ফালান, তাও আসবে এটা 2 হার্জ। যে কোনো কিছু দিয়েই বের করা যাবে। সিমিলারলি এটার জন্য, পরের ওয়েভটার জন্য আমাকে বলেন তো কত আসার কথা? 2.5 হার্জ। 2.5 হার্জ, গুড। কারণ এখানে 1 সেকেন্ডে এইটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ, তারপরে এটা হচ্ছে আরেকটা পূর্ণ তরঙ্গ, এবং তারপরে হচ্ছে 0.5। তো এটা আসবে বেসিক্যালি 2.5 হার্জ। এটাকে এইভাবেও করা যায়। এখানে দেখেন একটা টাইম পিরিয়ডের মধ্যে আমার এই 1 হার্জকে যদি আমি ডিভাইড করে ফেলি, তাহলে এটাকে আমি এইভাবে করতে পারি যে এটা 0.4 সেকেন্ড আসে। তো 0.4 সেকেন্ড যদি আপনারা করেন, যে 1 ডিভাইডেড বাই 0.4 যদি করেন, মানে 1 ডিভাইডেড বাই টি এর সূত্র যদি ফেলেন, তাহলেও 2.5 হার্জ আসে। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে বাস্তবিক অর্থে আমাদের যে জেনারেটর চলতেছে, যেহেতু আমরা 50 হার্জ পাচ্ছি, তো বেসিক্যালি 1 সেকেন্ডে সে এরকম 50টা পূর্ণ তরঙ্গ দেয়। এতটাই ফাস্ট বলতে ওখানে আসলে একটা কন্ডাক্টর তো থাকে না, অনেকগুলা কন্ডাক্টর থাকে। এখানে আমি একটা জিনিস লিখছি যে আমার ফ্রিকোয়েন্সি 60 হার্জ, আমেরিকায় কিন্তু ওদের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্জ, বাট আমরা বাংলাদেশ আর ইউরোপ সাইডে আমাদের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। আর কোন একটা সার্টেন কান্ট্রিতে সাধারণত তার ফ্রিকোয়েন্সি ফুললি কনস্ট্যান্ট থাকে, মানে পুরা দেশের জন্য একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি থাকে। কারণ হচ্ছে
এই ফ্রিকোয়েন্সিতে আমরা তো বেসিক্যালি এই যে বিভিন্ন ধরনের পাওয়ার কোম্পানি গুলো যে আছে যেমন ডেসকো, ডিপিডিসি, এরা যে আমাদেরকে ইয়া করতেছে, মানে আমাদের দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ করার জন্য যে আমরা বিভিন্ন ধরনের জায়গায় পাওয়ার স্টেশন গুলা সেট করতেছি, এরা কিন্তু মানে মেইন পাওয়ার গ্রিড লাইনের সাথে যখন আমরা রিলেশন করি তখন ওই মেইন পাওয়ার গ্রিড লাইনের সাথে এরা যখন এদের অল্টারনেটর গুলা কানেক্ট করে ওটা কিন্তু প্যারালালে কানেক্ট হয়। সো দ্যাটস ওয়াই তখন তাদের প্রত্যেকের ফ্রিকোয়েন্সি সেম রাখতে হয়। সো সাধারণত পুরো একটা কমপ্লিট দেশের জন্য সেট আপে একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি থাকে, কারণ আমি যদি এই কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে চাই এটা বিশাল ভেজালের ব্যাপার। মানে ফার্স্ট অফ অল অনেক কস্টলি, অনেক বেশি কস্টলি, আর খুব একটা ইফেক্টিভ হয় না, কারণ আমরা এক লাইন থেকেই অল্টারনেটর গুলা প্যারালালি অ্যাড করে 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 পাওয়ার সাপ্লাই বাড়াচ্ছি। তো সো দ্যাটস ওয়াই এই ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করলে কিন্তু সম্ভব না। ওই মেইন যে গ্রিডের সাথে আমরা সব কানেক্ট করতেছি, মানে অল্টারনেটর গুলা কানেক্ট করতেছি, ওখানে আর এই কানেক্ট করে করে বাড়ানো সম্ভব হবে না। সবাইকে আমরা একটা ফ্রিকোয়েন্সিতে চালাই, সেটা হচ্ছে 50 হার্টজ, আর আমেরিকায় একটা ফ্রিকোয়েন্সিতে চালাই, সেটা হচ্ছে 60 হার্টজ। এখন কথা হচ্ছে ডিসি ভোল্টেজের কি কোনো ফ্রিকোয়েন্সি থাকে? ডিসির নো না ডিসির কোনো ফ্রিকোয়েন্সি কেন থাকে না বলেন? ম্যাডাম periodic। এটা তো কারণ এর টাইম পিরিয়ড ইনফাইনাইট, এর টাইম পিরিয়ড ইনফাইনাইট। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি এর কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, ডিসির কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। ম্যাডাম এসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তবে কি অ্যাডভান্টেজ বেশি? এসিতে ফ্রিকোয়েন্সি বেশি হলে কিছু অ্যাডভান্টেজও আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। এটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি বেশি হলে অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে, বাট এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে যেটা মেশিনে একটু প্রবলেম করে। আপনি কি বলবো, আমাদের এই টপিক যেটা আমরা পাওয়ার সিস্টেম যখন আমরা ফোর্থ ইয়ারে পড়ি, মানে যখন মেজর মাইনরে চলে যাই তখন আমরা এই জিনিসগুলো পড়ি যে এসি ওয়েভ যদি, এটা ভাইভাও জিজ্ঞেস করে ম্যাক্সিমাম টাইমে, যখন আমরা ইলেকট্রিক্যালের স্টুডেন্টরা ভাইভা দিতে যাই তখন আমাদেরকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে যে 60 হার্টজ আর 50 হার্টজ ফ্রিকোয়েন্সির মধ্যে তফাৎ কি, বা এটা ফার্স্ট অফ অল 60 হার্টজ আপনি যত ফ্রিকোয়েন্সি বাড়াতে চাবেন আপনার মেশিনের জোর তত বেশি হইতে হবে, তার ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপার আছে, তার পোল সংখ্যার ব্যাপার আছে। পোল সংখ্যা মানে কয়টা ম্যাগনেট আমি আনতেছি, যেমন আমি এখানে আপনাদেরকে একটা নর্থ পোল একটা সাউথ পোল দিচ্ছি, এটাকে বলা হয় 2 পোল। আবার 4 পোল আছে, 4 পোল ইউজ করে কিন্তু বেসিক্যালি আমরা 4 পোলে কাজ করি, আমাদের স্টেশন গুলা 4 পোলে কাজ করে। সো 4 পোল দিয়ে যেমন আমরা 50 হার্টজ ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করতেছি, সো এখানে পোল সংখ্যারও একটা ব্যাপার আছে, কস্টিং এরও একটা ব্যাপার আছে, আবার হচ্ছে কি এখানে নয়েজেরও একটা ব্যাপার আছে। যত ধরনের ফ্রিকোয়েন্সিকে আপনি যত বাড়াতে থাকবেন নয়েজের পরিমাণও কিন্তু ততই বাড়তে থাকবে। সো ট্রান্সমিশন লাইনেরও আবার একটা এটার সাথে ক্যালকুলেশন আছে, একটা ব্যাপার আছে। তো এগুলা বেসিক্যালি যখন আমরা ফোর্থ ইয়ারে উঠে মেজরে চলে যাই, কেউ পাওয়ার মেজর করে, কেউ ইলেকট্রনিক্স মেজর করে, আমাদের কেউ কমিউনিকেশন মেজর করে, তখন তারা এইসব জিনিস নিয়ে পড়াশোনা করে যে আমার হাই ফ্রিকোয়েন্সি নিলে কি সমস্যা হইতো, আমার লো ফ্রিকোয়েন্সি নিলেও যেমন সমস্যা আছে। সো অ্যাকচুয়ালি একটা মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জের সাথে সাথে এগুলোর ব্যাপার আছে। এমন না যে আমি ইচ্ছা মতো আজকে 120 হার্টজ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করলে তো খুব সুপার কাজ করতে পারতাম, জিনিসটা এমন না। আচ্ছা, এইবার হচ্ছে পিক ভ্যালু আর অ্যামপ্লিটিউড। পিক ভ্যালু হচ্ছে সাপোজ ধরেন এটা যদি আমি একটা ওয়েভ নিই, তাহলে তার এই যে জিরো লেভেলটা আমরা ধরি, এটা অবশ্যই হচ্ছে গিয়ে তার 0 ভোল্ট বা 0 লেভেল। এই 0 ভোল্ট থেকে সে উপরে ম্যাক্সিমাম বা নিচে ম্যাক্সিমাম, অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে আমি বলতেছি, সে উপরে বা নিচে ম্যাক্সিমাম কতটুকু যাইতে পারে সেটাকেই আমরা বলি হচ্ছে গিয়ে তার পিক ভ্যালু। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কারা, আপনি দেখবেন যে কোথাও কোথাও ইপি দিয়ে লেখা, কোথাও কোথাও ভিপি দিয়ে লেখা। ইপি লেখার অর্থ হচ্ছে এটা হচ্ছে সোর্স, মানে সাপোজ ধরেন আপনি একটা সোর্স ইউজ করতেছেন যেটা অল্টারনেটিং ভোল্টেজ ক্রিয়েট করতেছে, এর ক্ষেত্রে যখন এর পিক ভ্যালু ডিনোট করা হয় তখন এটাকে এইভাবে ইপি লেখা হয়। নিচের পি লেখার অর্থ হচ্ছে পিক ভ্যালু, নিচের পি লেখার অর্থ হচ্ছে পিক ভ্যালু। ইপি দিয়ে বোঝায় সাপোজ এই ভোল্টেজটার জন্য তার পিক ভ্যালু কত, আমি এখানে দিলাম 10 আর আমি নিচে দিলাম হচ্ছে গিয়ে 10, তার মাঝখানে তার অনেক ভ্যালু আছে, 9, 8, 7, 6, এরকম অনেক ভ্যালু আছে। বাট পিক ভ্যালু কি, সে 0 লেভেল থেকে ম্যাক্সিমাম কতটুকু উপরে রিচ করতে পারতেছে, সেটাই হচ্ছে গিয়ে তার পিক ভ্যালু। সো এটার পিক ভ্যালু হচ্ছে গিয়ে 10। আর ইপি লেখার অর্থ হচ্ছে আমি যদি সোর্স দেখাইতে চাই, আমরা এসি ওয়েভ ইউজ করি না, এসি সোর্স ইউজ করি, আবার ডিসি সোর্স ইউজ করি। যখন আমরা এই সোর্সের ভোল্টেজ দেখাতে চাই তখন আমরা এই ই দিয়ে রিপ্রেজেন্ট করি। আবার সাপোজ যখন ড্রপ হয়, এই লোড গুলার অ্যাক্রসে যেমন ড্রপ হয়, রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলার অ্যাক্রসে যখন ড্রপ হয় তখন ওই ভোল্টেজ গুলোকে, সাপোজ এখানে যখন কোনো ড্রপ হবে ওটাও এসি হবে, বাট এই এসিটার পিক ভ্যালুকে আমরা ভিপি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ড্রপ গুলাকে ভিপি দিয়ে প্রকাশ করা হয়, আর সোর্সকে যখন আমরা প্রকাশ করি তখন ইপি দিয়ে প্রকাশ করি।
ঠিক আছে, অর্থাৎ ম্যাক্সিমাম সে কতটুকু যেতে পারবে। এই পিক ভ্যালু আর এই অ্যামপ্লিটিউড অল্টারনেটিং মানে সাইনোসয়েডাল অল্টারনেটিং ভোল্টেজের ক্ষেত্রে সেম, বিকজ অফ তাদের এভারেজ ভ্যালু যেহেতু জিরো, অর্থাৎ তাদের রেফারেন্স ভ্যালু যেহেতু জিরো, সো এদের পিক অ্যামপ্লিটিউড, পিক ভ্যালু বা অ্যামপ্লিটিউড মানে এইটাই ভার্টিক্যাল ডিরেকশনে হাইয়েস্ট কতটুকু গেছে, ভার্টিক্যাল ডিরেকশনে হাইয়েস্ট কতটুকু গেছে ওটাকে অ্যামপ্লিটিউড বলে। এবং সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে যেহেতু তার এভারেজ ভ্যালু জিরো, অর্থাৎ জিরো লেভেল আর রেফারেন্স লেভেল সেম, সো দ্যাটস ওয়াই সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে তার পিক অ্যামপ্লিটিউড আর তার পিক ভ্যালু সেম। ঠিক আছে, পিক ভ্যালু বলতে ম্যাক্সিমাম ভ্যালু বোঝায়, তার ম্যাক্সিমাম ভ্যালু আর তার অ্যামপ্লিটিউড সেম। অ্যামপ্লিটিউড হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে ম্যাক্সিমাম রেফারেন্স ভ্যালু থেকে কতটুকু যাচ্ছে, আর পিক ভ্যালু হচ্ছে সে জিরো লেভেল থেকে কতটুকু উপরের দিকে যাচ্ছে। সো অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি সেমই হয়, কারণ তারা এভারেজ ভ্যালু যেহেতু জিরোই হয়, সো তারা জিরো লেভেল আর এভারেজ ভ্যালু অর্থাৎ রেফারেন্স লেভেল সেম থাকে, সো তারা উপরে ওই অ্যামপ্লিটিউড আর পিক ভ্যালু সেমই যায়। এটা গেল পিক ভ্যালু। আর আরেকটা হচ্ছে পিক টু পিক ভ্যালু। পিক টু পিক ভ্যালু হচ্ছে উপরে আর নিচে মিলায়ে, মানে এই লম্বালম্বি ভার্টিক্যাল ডিরেকশনে উপরে আর নিচে মিলায়ে সে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, অর্থাৎ ফুল ভোল্টেজ। হ্যাঁ বলেন ম্যাম, একটু ব্রেক দেন ম্যাম, অনেকক্ষণ ধরে আচ্ছা ক্লাস। আমি, হ্যাঁ বুঝতে পারছি, আমি এই জিনিসটা একটু বলে তারপরে ব্রেক দিচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা বলে আমরা অ্যাকচুয়ালি অন্য একটা টপিকে চলে যাবো, তো তখন আমি আপনাদেরকে ব্রেক দিচ্ছি। তো পিক টু পিক ভোল্টেজ কথাটার অর্থ হচ্ছে উপরে আর নিচে মিলায়ে সে টোটাল কতটুকু যাচ্ছে, অর্থাৎ এখানে যদি 10 হয়, এখানে যদি -10 হয়, তাহলে সে টোটাল যাচ্ছে হচ্ছে 10 -10, ইন টোটালে সে যাচ্ছে হচ্ছে 20 ভোল্ট। এটাকে বলা হয় পিক টু পিক ভোল্টেজ, মানে উপরে আর নিচে মিলায়ে টোটাল ভোল্টেজ। উপরে আর নিচে মিলায়ে সে টোটাল ফুল ভার্টিক্যালি কতটুকু যাচ্ছে হচ্ছে পিক টু পিক ভ্যালু, আর উপরে শুধুমাত্র কতটুকু যাচ্ছে সেটা হচ্ছে পিক ভ্যালু। সো দ্যাটস ওয়াই পিক টু পিক আর পিক ভ্যালুর মধ্যে রিলেশন হচ্ছে পিক টু পিক ভ্যালু হচ্ছে হাফ অফ পি পি, অর্থাৎ পিক ভোল্টেজ হচ্ছে হাফ অফ পিক টু পিক ভোল্টেজ। কারণ পিক ভোল্টেজ যদি, হ্যাঁ প্র্যাকটিক্যাল ক্লাস অলরেডি করেছে, হ্যাঁ কারণ আপনারা তো থিওরির আগে প্র্যাকটিক্যাল শুরু করে দিচ্ছেন এসসির মনে হয়। সো এটা হচ্ছে পিক টু পিক ভোল্টেজ। সো আপনারা একটা 5 মিনিটের ব্রেক নেন, এরপর এসে আমরা ফার্স্টে রোল কল করবো এবং এরপরে এই একটা ম্যাথ একটু দেখবো, তাহলে আপনাদের কনসেপ্টটা আরো ফার্দার যখন নিজেরা ভিডিওটা দেখবেন তখনও দেখতে পারবেন। বাট এখন একটু আপনাদের এতক্ষণ ধরে যা শিখালাম একটু তো জাজ করা দরকার, কি শিখালাম আর আচ্ছা আমাকে একজন একটু বলেন যে এটা একটা ইয়া দেখতে পাচ্ছেন, একটা ওয়েভ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্স এক্সিস, আচ্ছা এটা এক্স এক্সিস বরাবর টাইম পিরিয়ড হচ্ছে টি, আর ওয়াই এক্সিস বরাবর ভোল্টেজ ভি দেখাচ্ছে, আর এটা হচ্ছে গিয়ে এই পোর্শনটা হচ্ছে 0.2 সেকেন্ড, এই পোর্শনটা হচ্ছে 0.4 সেকেন্ড, তারপরে 0.6 সেকেন্ড, মানে প্রত্যেক হাফ সাইকেলের পর সে 0.2222 করে যাচ্ছে, একদম 1 সেকেন্ড পর্যন্ত গেছে। ঠিক আছে, এখন আমাকে একজন একটু বলেন এই ওয়েভটার পিক ভ্যালু কত? 8 ভোল্ট। 8 ভোল্ট। হ্যাঁ 8 ভোল্ট। 8 ভোল্ট। আচ্ছা আমি আপনাদেরকে কেন ইয়া শুনতে পাচ্ছি, আচ্ছা ঠিক আছে শোনা যাচ্ছে বাট কেমন অদ্ভুত শোনা যাচ্ছে। আচ্ছা 8 ভোল্ট, ঠিক আছে, এবার আমাকে বলেন পিক টু পিক ভোল্টেজ কত? 16 ভোল্ট। 16 ভোল্ট। কেমনে 16 ভোল্ট? এটা ক্লাস একেবারে দুইটা উপর থেকে নিচ পর্যন্ত। আচ্ছা এটার পিক টু পিক ভোল্ট 8 হওয়ার কারণ হচ্ছে আমরা জানি পিক ভোল্টেজ হচ্ছে এই রেফারেন্স ভ্যালু বা জিরো ভ্যালু থেকে সে হাইয়েস্ট কতটুকু উপরে যাচ্ছে, তাহলে সে হাইয়েস্ট কতটুকু উপরে গেল, সে হাইয়েস্ট গেল হচ্ছে কি 8 ভোল্ট। সো দ্যাটস ওয়াই এর পিক ভ্যালু আমরা বলি হচ্ছে কি 8 ভোল্ট। আর পিক টু পিক ভোল্টেজ কিভাবে এটা 16 ভোল্ট হইলো, আমরা জানি পিক টু পিক ভোল্ট হচ্ছে উপর এবং নিচে মিলায়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে। সো উপরে হচ্ছে 8 আর মাইনাস দিয়ে হচ্ছে -8, সো দ্যাটস ওয়াই এইভাবে আসবে হচ্ছে কি 16 ভোল্ট, এটাকে বলি পিক টু পিক ভোল্টেজ। কারো কি কোনো সমস্যা আছে, কেউ কি কিছু জিজ্ঞাসা করতেছেন? না ম্যাম। আচ্ছা এবার আমাকে বলেন যে এটার পিরিয়ড কত? 0.4 সেকেন্ড। 0.4। আমরা জানি একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে বা একটা সাইকেল সম্পূর্ণ করতে যে সময় লাগে ওটাকে আমরা বলি টাইম পিরিয়ড টি। তাহলে এখানে দেখা যাচ্ছে আর সাইকেল মানে হচ্ছে একটা কমপ্লিট সেট অফ পজিটিভ এন্ড নেগেটিভ ভ্যালুজ,
তাহলে এটা যদি পজিটিভ ভ্যালু হয়, এটা যদি নেগেটিভ ভ্যালু হয়, তাহলে এই কমপ্লিট সেট অফ পজিটিভ আর নেগেটিভ ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে টাইম পিরিয়ড টি। আবার আপনি যদি এইখানেও যান, এখানে দেখেন 0 থেকে সে 0.4 পর্যন্ত এই পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করছে। আমি যদি আরেকটা ওয়েভ খেয়াল করি, সাপোজ ধরেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই কোয়ান্টিটিটা নেই, তাহলে দেখেন এখানে যতগুলো পজিটিভ ভ্যালু, এখানে ততগুলো নেগেটিভ ভ্যালু, এটাও তো একটা পূর্ণ কম্পন। তাহলে এটা সম্পূর্ণ করতে কতটুকু সময় লাগতেছে? 0.8 মাইনাস 0.4 ইজ ইকুয়াল টু 0.4। জিনিসটা এমন, এখানে 0.4 থেকে শুরু হয়, এখানে সে শেষ করতে 0.8 সেকেন্ড সময় নিছে। সো আলটিমেটলি তার টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে কত? তার টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে 0.4 সেকেন্ড। আচ্ছা, এখানে কয়টা কমপ্লিট সাইকেল আছে বলেন তো? আচ্ছা, কমপ্লিট সাইকেল না, এখানে কয়টা সাইকেল আছে? কমপ্লিট দুইটা। সাইকেল কয়টা সাইকেল আছে? দুইটা না, কত? তিনটা ম্যাম। ম্যাম ম্যাম তিনটা। ওগুলো বাদ দিলে তাহলে দুইটা আমি কেটে দিছি, এটা আমি 1 পর্যন্ত রাখছি। আমি বলছি কয়টা সাইকেল আছে, আমি দুইটা সাইকেল দুইটা এখানে আড়াইটা সাইকেল আছে। এটা হচ্ছে একটা সাইকেল, এটা হচ্ছে একটা সাইকেল, দুইটা সাইকেল, আর এখানে একটা হাফ সাইকেল আছে। কারণ এটার পরে অবভিয়াসলি জিনিসটা যেহেতু অল্টারনেটিং, এটার পরে অবভিয়াসলি কিছু থাকবে, সো এটাকে একটা সাইকেল হিসেবেই কনসিডার করতে হবে। এটাকে 3 সাইকেল বলা যাবে না, বলতে হবে 2.5। ঠিক আছে, এটা হচ্ছে একটা সাইকেল, এটা হচ্ছে আরেকটা সাইকেল, আর এটা হচ্ছে তার অর্ধেক। 0.5 অংশ দেখা যাচ্ছে, বাকি 0.5 অংশ নাই। এবার আমাকে বলেন এটার ফ্রিকোয়েন্সি কত? ম্যাম 2.5 আর এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.5। এক্স্যাক্টলি ঠিক। এটাকে দুই ভাবে বের করা যায়। আমরা জানি 1 সেকেন্ডে যতগুলা পূর্ণ কম্পন সম্পন্ন করে, এটা যদি 1 সেকেন্ড সময় পর্যন্ত যায়, তাহলে পূর্ণ মানে 1 সেকেন্ড সময়ে যে যতগুলা সাইকেল কমপ্লিট করে, তো 1 সেকেন্ড সময়ে সে সাইকেল কমপ্লিট করতেছিল 2.5, একটু আগেই বের করছে সাইকেল 2.5। সো দ্যাটস হোয়াই এটার ফ্রিকোয়েন্সি হয় 2.5 হার্জ। যেটাকে আরেকভাবেও বের করা যায় 1 ডিভাইডেড বাই টি এর রিলেশন দিয়ে। আপনারাই বলছেন এখানে টি হচ্ছে 0.4, সো 1 ডিভাইডেড বাই 0.4 যদি করেন, এটা আসে হচ্ছে 2.5। সো দুই ভাবেই বের করতে পারেন, 1 সেকেন্ড হিসাব করে বের করতে পারেন বা টাইম পিরিয়ড হিসাব করেও বের করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এবার আমাকে বলেন যে এখানে ইনস্ট্যান্টেনিয়াস 0.3 সেকেন্ড আর 0.6 সেকেন্ডে ভোল্টেজ কত? 0.3 সেকেন্ড ইনস্ট্যান্টেনিয়াস। আমি কি বলছি? ইনস্ট্যান্টেনিয়াস কথাটার অর্থ হচ্ছে সেই মুহূর্তের ভোল্টেজ। তাহলে আমাকে একজন একটু বলেন 0.3 সেকেন্ডে এর ভোল্টেজ কত? -8 -8 ভোল্ট। গুড। আর 0.6 সেকেন্ডের ভোল্টেজ কত? 0 0.4 সেকেন্ডের ভোল্টেজ কত? 0। আচ্ছা, 0.5 সেকেন্ডের ভোল্টেজ কত? এটা ফাংশন দিয়ে বের করা লাগবে 8 ভোল্ট ম্যাম। +8 ভোল্ট। কারণ ভোল্ট হবে, +8 ভোল্ট। 0.5 অবশ্যই এটার মধ্যবর্তী জায়গায় হবে হচ্ছে কি 0.5। তো 0.5 সেকেন্ডে এর ভোল্টেজ হচ্ছে 8 ভোল্ট। সিমিলারলি 0.7 সেকেন্ডে এর ভোল্টেজ হচ্ছে -8 ভোল্ট। এইভাবে 0.1 সেকেন্ডে এর ভোল্টেজ হচ্ছে 8 ভোল্ট। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কথাটার অর্থ হচ্ছে, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কথাটার অর্থ হচ্ছে তাৎক্ষণিক ওই সময়ে তার ভোল্টেজ কত, ওই সময়ে তার ভোল্টেজ কত, তাৎক্ষণিক ওই সময়, ওটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ঠিক আছে, এই ম্যাথটা যারা মুখে বলতে পারছেন তারা তো খুবই ভালো, আর যারা চুপচাপ করে আসেন হয়তো পরে নিজেরা করতে চান বা পরে দেখে নেবেন ভিডিও, এটাও আমার কোনো অসুবিধা নেই। আপনারা এই ম্যাথটা নিচে করাই আছে, এটা পরে নিজেরা দেখে দেখে আস্তে আস্তে বুঝে নিয়েন। এটা আমার লেকচার 1 ছিল। এখন আমরা যেটা করবো যে লেকচার 2 এর কিছু পোরশন দেখবো। আমি স্লাইড চেঞ্জ করে, আপনি দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। যদি দেখা যেয়ে থাকে, এখানে কথা হচ্ছে যে আলেকজান্ডারের বই একটা কথা বলছে যে আমরা সাইনুসয়েডাল ওয়েভস মানে সাইনুসয়েড কেন ইউজ করি। একটা কথা হচ্ছে সাইনুসয়েড। সাইনুসয়েড কথাটার অর্থ হচ্ছে যাদেরকে সাইন বা কোসাইন রূপে প্রকাশ করা যায়, যে সকল সিগন্যালকে, বা এই যে এটা কি একটা সাইন ওয়েভ না, 0 থেকে শুরু হয়েছে, এটা একটা সাইন ওয়েভ। আর এটা যদি আমি কনসিডার করি তাহলে এটা একটা কজ ওয়েভ।
তো কথা হচ্ছে আমার অল্টারনেটিং কারেন্ট তো অনেক রকম হইতে পারে, সেটা এরকম হইতে পারে। কথা হচ্ছে তার এভারেজ ভ্যালু 0 হইতে হবে, আর একটা নির্দিষ্ট টাইমের পর পর সে আবার সেম জিনিস আবার শো করতে হবে। সো স্কোয়ার ওয়েভ কেও অল্টারনেটিং কারেন্ট বলি, তারপর হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ কেও অল্টারনেটিং কারেন্ট বলি, কোসাইন কেও অল্টারনেটিং কারেন্ট এখানে বলতেছি, আবার সাইন কেও অল্টারনেটিং কারেন্ট এখানে বলতেছি। বাট কথা হচ্ছে আমরা সাইনুসয়েড কাকে বলি? আমরা যেই সকল ফাংশনকে, মানে যেই সকল সিগন্যালস কে সাইন বা কোসাইন ফাংশন আকারে প্রকাশ করতে পারবো তাকেই আমরা বলবো হচ্ছে কি সাইনুসয়েড। আর এই সাইনুসয়েড যেই কারেন্ট মানে অল্টারনেটিং কারেন্ট, এরা বেসিক্যালি সাইনুসয়েডাল কারেন্টও বলে এদেরকে। আমরা যে অল্টারনেটিং কারেন্ট গুলো ইউজ করি এদেরকে বেসিক্যালি বলা হয় হচ্ছে গিয়ে সাইনুসয়েডাল কারেন্ট। তারা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর রিপিট করে এবং তাদের পজিটিভ এবং নেগেটিভ ভ্যালুজ একই হওয়ার কারণে এভারেজ ভ্যালু 0 চলে আসে। এবং এসি সার্কিটস এর ক্ষেত্রে আমরা যে কারেন্ট গুলা বা ভোল্টেজ সোর্স গুলা ইউজ করি তারা সকলেই হচ্ছে সাইনুসয়েডাল। এখন কথা হচ্ছে এই সাইনুসয়েডাল ব্যাপারটার প্রতি আমাদের এত ইন্টারেস্ট কেন, বা আমরা সাইনুসয়েডাল ওয়েভ নিয়েই কেন সবসময় সার্কিট গুলাতে কাজ করি বা বাস্তবিক অর্থে কাজ করি? কারণ বলা হয়ে থাকে যে আমাদের আমাদের ন্যাচারাল যে ওয়েভ গুলা প্রডিউস হয়, নেচারও ইনফ্যাক্ট নিজে যে ওয়েভ গুলা প্রডিউস করে সেগুলো সাইনুসয়েডাল ওয়েভ। নেচার কখনো নিজে থেকে ট্রায়াঙ্গুলার বা স্কোয়ার ওয়েভ প্রডিউস করতে পারে না। যেমন আপনারা যদি কক্সবাজার গিয়ে থাকেন তাহলে দেখেন যে যে ওয়েভস গুলো আসে বা যে রিপেল গুলো আসে সেই রিপেল গুলাও কিন্তু সাইনুসয়েডাল ওয়েভ আকারেই আসে। ওয়েভ কখনো আপনার উপরে ট্রায়াঙ্গুলার ওয়েভ আকারে আসার কথা না। তো দেখা যায় যে ওশানের যে সারফেস সেটাও আমার এইভাবে সাইনুসয়েডাল মুভমেন্ট ক্রিয়েট করে। আবার আপনারা যদি দেখেন যে অনেক সময় আমরা পুকুরে যদি ঢিল ছুড়ি তাহলে তার চারপাশ থেকে যে ওয়েভটা ক্রিয়েট হয় ওটাও একটা সাইনুসয়েডাল ঢেউ যেটা ক্রিয়েট হয় ওটাও একটা সাইনুসয়েডাল ওয়েভের মতো ক্রিয়েট হয়। আবার আপনারা যদি কোনো স্প্রিংকে টান দিয়ে যদি ছেড়ে দেয় ওটা থেকেও যে ওয়েভ আসে ওটাও সাইনুসয়েডাল ওয়েভের মতোই আসে। তো কথা হচ্ছে আবার পেন্ডুলাম, আপনারা সরল দোলক দেখছেন, সরল দোলকের যেই মোশন থাকে ওটাও সাইনুসয়েডাল ভ্যারিয়েশন ক্রিয়েট করে। সো নেচার ইটসেলফই সাইনুসয়েডাল ভ্যারিয়েশন ক্রিয়েট করে। আর আমরা ওই ফ্যারাডেস ল অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আকারে এই যে জেনারেটর গুলো ইউজ করে যে ওয়েভ প্রডিউস করি তারাও সাইনুসয়েডাল ওয়েভই দেয়। এবং বিশ্বে পুরো পৃথিবীতে যে জেনারেশন হয় ওগুলা সাইনুসয়েডাল ওয়েভই জেনারেট হয়। কেউ স্কোয়ার ওয়েভ বা ট্রায়াঙ্গুলার ওয়েভ ইউজ করে না আনটিল আনলেস কোনো ইলেকট্রনিক ডিভাইস চালাইতে তার স্কোয়ার ওয়েভ বা সাইনুসয়েডাল ওয়েভ লাগে। এবং কথা হচ্ছে আমরা যে পিরিয়ডিক সিগন্যাল অ্যানালাইসিস করি, মানে আপনারা ফোরিয়ার সিরিজ হয়তো এখনো নাম শুনেন নাই বা ছোট করে ম্যাথে শুনতে পারেন যে ফোরিয়ার সিরিজ সলভ করতেন যে পিরিয়ডিক সিগন্যাল গুলার ক্ষেত্রে, তারাও কিন্তু আমরা ওই সাইনুসয়েডাল ওয়েভের ক্ষেত্রেই কিন্তু আমরা এই ফোরিয়ার সিরিজ যেটা সেটা সলভ করি। এটার মেইন কারণটা হচ্ছে যে আমরা কোনো রেজিস্টিভ, ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ লোডের মধ্যে আমরা বাসা বাড়িতে যত লোড ইউজ করি এরা কিন্তু ক্যাপাসিটিভ লোড বা ইন্ডাকটিভ লোড, যেমন ফ্যান চালাই, কয়েল, লাইট চালাই, ক্যাপাসিটর। সো এই যে ক্যাপাসিটিভ লোড, ইন্ডাকটিভ লোড বা রেজিস্টারের মধ্যে যখন আমরা অল্টারনেটিং কারেন্ট হিসেবে সাইনুসয়েডাল ওয়েভ দেই তখন এটা ডিস্টর্টেড হয়ে যায় না, অর্থাৎ এর আউটপুটও সাইনুসয়েডাল আকারেই থাকে। হয়তো তার অ্যামপ্লিটিউডে চেঞ্জ হইতে পারে বা তার কিছু ভোল্টেজ অ্যাপ্লাই করলে আউটপুটে যে কারেন্ট পাবো এই ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেলে ডিফারেন্স হইতে পারে, বাট তাদের আকৃতি অলওয়েজই সাইনুসয়েডাল থাকে। সো দ্যাটস ওয়াই আমরা সবসময় সব জায়গাতে সাইনুসয়েডাল ওয়েভই প্রডিউস করি এবং এসি সার্কিটের ক্ষেত্রে আমরা সাইনুসয়েডাল ওয়েভস নিয়ে কাজ করি। স্কোয়ার ওয়েভ আর ট্রায়াঙ্গুলার ওয়েভ আমাদের কিসে লাগে? স্কোয়ার ওয়েভ আর ট্রায়াঙ্গুলার ওয়েভ লাগে হচ্ছে আমরা যখন কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি, এক্সেপশনাল মানে আলাদাভাবে কোনো ইলেকট্রনিক ডিভাইস যদি ইউজ করি যেখানে আমার কাজ করার জন্য এক্সাক্ট কোনো স্কোয়ার ওয়েভ দেওয়া লাগবে বা ট্রায়াঙ্গুলার ওয়েভ দেওয়া লাগবে, আনটিল আনলেস এমন না হইলে আমরা বাস্তবিক জীবনে এই সাইনুসয়েডাল ওয়েভই ইউজ করি ম্যাক্সিমাম। কারণ নেচার ইটসেলফই যেই ওয়েভ গুলা ক্রিয়েট করে সেগুলো সব সাইনুসয়েডাল ইন নেচারেই হয়। আচ্ছা, এটা গেল যে কেন অল্টারনেটিং কারেন্ট হিসেবে আমরা সাইনুসয়েডাল ওয়েভস ইউজ করি। আর এরপরে হচ্ছে, দাঁড়ান এটা পড়ানোর আগে আমি আরেকটা জিনিস একটু পড়াই নিই তারপরে এটাতে আসবো। আচ্ছা, আমরা এই যে সাইনুসয়েডাল ওয়েভস গুলাকে রিপ্রেজেন্ট করি বা অল্টারনেটিং কারেন্ট গুলাকে রিপ্রেজেন্ট করি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? সাপোজ যদি কোনো কারেন্ট হয়, মানে কোনো কারেন্ট ওয়েভ হয়, তাহলে আমরা এটাকে এইভাবে লিখি, I ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি। এখানে ওমেগা টিটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি।
I is equal to Im sin omega t, যেখানে Im টা হচ্ছে গিয়ে তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, Im দিয়ে হচ্ছে অ্যামপ্লিটিউড, নট পিক ভ্যালু, অ্যামপ্লিটিউড। আর যদি কোনো ভোল্টেজ সোর্স হয় তাহলে ওটাকে লিখি হচ্ছে ফার্স্টে Vm sin omega t। এইভাবেই কিন্তু আমরা অল্টারনেটিং কারেন্ট গুলোকে মানে সাইনুসয়েডাল কারেন্টস গুলোকে রিপ্রেজেন্ট করি। একটা জিনিস সবসময় মনে রাখেন, এসি যেখানেই পড়তে যাবেন একটা জিনিস খেয়াল করবেন, এসি কারেন্ট আর ভোল্টেজকে রিপ্রেজেন্ট করার সময় সবসময় স্মল লেটার প্রকাশ করা হয়। ডিসি তে কোনো স্মল লেটার পেয়েছেন কিনা একটু সন্দেহ। ডিসি তে সাধারণত সবকিছুই ক্যাপিটাল লেটারে প্রকাশ করা হয়, আর ইসি মানে এসি কে হচ্ছে ডিফারেন্সিয়েট করার জন্য, ডিফারেন্স দেখানোর জন্য এসি আর ডিসির মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এসি কে স্মল লেটারে প্রকাশ করা হয়, মানে ছোট আই আর ছোট ভি, আর ক্যাপিটাল লেটারে ডিসি কে রিপ্রেজেন্ট করা হয়। আর যখন ম্যাগনিটিউড গুলা রিপ্রেজেন্ট করা হয় এই হাইয়েস্ট ম্যাগনিটিউড, তখন ওই ক্ষেত্রে ক্যাপিটাল লেটার গুলো ইউজ করা হয়। আপনারা এখন থেকে যত সিগন্যালস দেখবেন, যে অল্টারনেটিং কারেন্ট যত দেখবেন, যে ভোল্টেজ বা কারেন্ট সবগুলোকে দেখবেন স্মল আই স্মল ভি এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, টু ইন্ডিকেট দ্যাট দিস ইজ অ্যাকচুয়ালি আ এসি ভোল্টেজ অর অ্যাকচুয়ালি আ এসি কারেন্ট। সো দ্যাটস ওয়াই এগুলোকে এইভাবে প্রকাশ করা হয়, যেখানে ওমেগা টিটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং ওমেগা টি ইজ ইকুয়াল টু 2 পাই। এটা দেখবো আমি, দেখাবো আমি যে ওমেগা টি ইজ ইকুয়াল টু কেন 2 পাই আসে। এটা একটু পরে দেখাই, আগে ইয়াগুলা শেষ করে দিই, ডেসক্রিপটিভ কিছু জিনিস। আচ্ছা, আমাকে একজন একটু বলেন তো ফেজ মানে কি? দশা। দশা। এই অ্যান্সারই আমাকে আজীবন স্টুডেন্টরা দিল। দশা কিসের দশা? আপনার এখনকার বর্তমান জীবনের দশা না আমার বর্তমান জীবনের দশা? সিগন্যালের দশা সব। সিগন্যালের কি দশা? সিগন্যালের তো আর সামনে বুয়েটে পরীক্ষা নাই, সো ওর দশা তো খারাপ হওয়ার কথা না। সো দশা মানে কি? ওর কি খারাপ দশা না ভালো দশা? ওর কি দশা? দশা বলতে তো আমরা একটা সার্টেন টাইমে কোন একটা সিগন্যালের আর কি অবস্থা, কোন ফেজে আছে, এগুলো সব মিলিয়ে যে অবস্থা ওইটাই ম্যাম বুঝায়। বাহ, সুন্দর একটা অ্যান্সার দিছে। এটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল অ্যান্সার, যে আমরা ফেজ কে বলি হচ্ছে গিয়ে, আমরা যে টাইম পিরিয়ড টি জানি, ফেজ হচ্ছে টাইম পিরিয়ড টি এর ওই ফ্র্যাকশনাল অংশগুলা, মানে আমরা যেটা বলি যে ফেজ ইজ দি ফ্র্যাকশনাল পার্ট অফ পিরিয়ড, অর্থাৎ এই টাইম পিরিয়ডের যে কোনো একটা ফ্র্যাকশনাল পার্ট এবং ওই টাইমে অ্যাসোসিয়েটেড, ওই ওয়েভটা অ্যাসোসিয়েটেড কোন অ্যাঙ্গেলে আছে বা কোন পজিশনে আছে, কত অ্যাঙ্গেল নিয়ে আছে, কত থিটায় আছে, কত অ্যামপ্লিটিউডে আছে, এটাই হচ্ছে গিয়ে তার দশা। মানে ওই মুহূর্তে তার অবস্থানটা কোথায়, ওই মুহূর্তে তার অবস্থানটা কোথায়, এটা টাইম পিরিয়ডের যে কোনো ফ্র্যাকশনাল পার্টে তার অবস্থান হইতে পারে। যেমন পজিশন নাকি কন্ডিশন ম্যাডাম? কন্ডিশন না, ফেজের কথা বলছেন না, ফেজের কথা কি মানে ওই নির্দিষ্ট মোমেন্টে কি পজিশনটাকে বোঝাচ্ছে না, সে কন্ডিশন যে মানে যে অবস্থায় আছে ওইটা বোঝাচ্ছে? যেই অবস্থায় আছে, যেই অ্যাঙ্গেল নিয়ে আছে, সেটাই হচ্ছে গিয়ে তার ফেজ বা দশা। সাধারণত আমরা একটা রেফারেন্স পয়েন্ট ধরে, মানে একটা আরবিটারি রেফারেন্স পয়েন্ট ধরে তারপরে তার অবস্থান রিপ্রেজেন্ট করি। এখন কথা হচ্ছে যে তার অবস্থানটা কিভাবে রিপ্রেজেন্ট করি একটু দেখেন। এতক্ষণ আমরা কি ড্র করছিলাম দেখেন তো, একটু সাদা জায়গায় আঁকি। এই ওয়েভটাকে আপনারা কিভাবে ড্র করতেন? এই ওয়েভটার ইকুয়েশন আমরা কি লিখি বলেন তো? এটার অ্যামপ্লিটিউড যদি হয় am, তাহলে আমরা সিম্পলি কি লিখতাম? am sin ওমেগা টি। ওমেগা টি। আচ্ছা, এখন আমি যদি আপনাকে জিনিসটাকে এইভাবে করে দেই, তাহলে তার এই জিরো পজিশনে তার এখন যে অ্যাঙ্গেল ছিল, এই জিরো পজিশনে কি এখন তার সেম দশা? প্লাস ডেল্টাটা লাগবে। হ্যাঁ, তার মানে সে এইখানে কিছুক্ষণ আগে পজিটিভ ফেজে আছে, তার মানে হচ্ছে গিয়ে সে কি করতেছে, এই জিরোটাকে সবসময় আমরা রেফারেন্স ধরে করি, জিরো পজিশনটাকে। তো জিরো থেকে সে কিছু অংশ আগে শুরু হয়ে গেছে। এই জিনিসটাকে যখন আমরা রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা বলি যে সে আগে শুরু হয়েছে, তার মানে প্লাস থিটা। আর যদি পরে শুরু হয় তাহলে মাইনাস থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। এই থিটাটাকেই বলা হয় হচ্ছে ফেজ, সে কতটুকু আগে বা কতটুকু অ্যাঙ্গেল পরে শুরু হয়েছে কোন একটা আরবিটারি রেফারেন্স পয়েন্ট ধরে। রেফারেন্স দুইটা ওয়েভ একজন আরেকজনের সাপেক্ষে হইতে পারে, রেফারেন্স পয়েন্ট জিরো থেকেও হইতে পারে। রেফারেন্স পয়েন্ট এটাকে আরবিটারি বলা হয়, কারণ হচ্ছে কি আমি যে কোনো একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থান রিপ্রেজেন্ট করতে পারবো। সো জিনিসটা হচ্ছে এমন, এই ওয়েভটাকে যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন আমরা লিখি হচ্ছে am sin omega t প্লাস থিটা, প্লাস থিটা, am sin omega t প্লাস থিটা, এই থিটাটাই হচ্ছে গিয়ে তার ফেজ। এবার আরেকটা যদি আমি ওয়েভ দেখি, যে এই ওয়েভটা যেমন সে পরে শুরু হয়েছে, দেখেন এই রেফারেন্স যে জিরোটার দিকে সবসময় আমরা শুরু করি, সেটা কিন্তু একটু পিছায় গেছে, মানে পরে শুরু হয়েছে, তার আগে একটা নেগেটিভ স্লোপ আছে। এরকম যদি হয় যে সে পরে শুরু হয়, তখন ওইটার ফেজকে আমরা ওমেগা টি মাইনাস থিটা দিয়ে শুরু করি, ওমেগা টি মাইনাস থিটা দিয়ে শুরু করি।
ঠিক আছে, এই থিটা জিনিসটাই হচ্ছে গিয়ে তার দশা বা ফেজ। এই থিটায় কিন্তু তখন একটা অ্যাঙ্গেল যোগ হয়ে যায়, সে কত ডিগ্রি, এখানে কতটুকু ডিগ্রি সে পরে শুরু হয়েছে। ওমেগা টি মাইনাস 30 ডিগ্রি হতে পারে, ওমেগা টি মাইনাস 70 ডিগ্রি হতে পারে, ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি হতে পারে, অর্থাৎ সে কতটুকু ডিগ্রি রেফারেন্স ভ্যালু থেকে সে কত ডিগ্রি পরে শুরু হয়েছে, মানে তার দশাটা এখন কিরকম। এখন আমি যদি আপনাদেরকে এরকম একটা জিনিস দেই, আমাকে একটু বলেন তো। লিডিং দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, এখানে একটা বোঝার জন্য একটা কথা লেখা হয়েছে যে যদি রেফারেন্স পয়েন্ট অর্থাৎ যে হরাইজন্টাল পয়েন্টটা আছে, ওয়েভ যেটাকে পাস করে, যে হরাইজন্টাল এক্সিসটা আছে, ওখানে যদি জিরোর আগে পজিটিভ গোয়িং স্লোপ থাকে, এটা কিন্তু জিরোর, এটা যদি জিরো হয়, এই যে এই পয়েন্টটা হচ্ছে 0 পয়েন্ট, এটার আগে কিন্তু এটা একটা পজিটিভ স্লোপ, এটা কিন্তু একটা পজিটিভ স্লোপ ডি, এটা যদি ডি ওয়াই বাই ডিএক্স নেন, এটা কিন্তু একটা পজিটিভ স্লোপ পাওয়া যাবে, মানে এটা একটা ঢালটা পজিটিভ। সো জিরোর আগে যদি পজিটিভ ঢাল থাকে তাহলে ওটাকে আমরা প্লাস থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। বা কথাটা হচ্ছে পজিটিভ স্লোপ বলতে মানে পজিটিভ গোয়িং স্লোপ বলতে এখানে বোঝায় সময়ের সাপেক্ষে যার অ্যামপ্লিটিউডটা বাড়তেছে। আচ্ছা, আর যদি জিরোর পরে যদি পজিটিভ গোয়িং স্লোপ থাকে, এটা জিরোর পর যদি শুরু হয় তাহলে ওটাকে আমরা মাইনাস থিটা দিয়ে প্রকাশ করি। এখানে যেমন জিরোর পরে পজিটিভ গোয়িং স্লোপ শুরু হয়েছে, জিরোর পরে পজিটিভ গোয়িং স্লোপটা শুরু হয়েছে, সো দ্যাটস ওয়াই তখন আমরা মাইনাস থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন আপনাদেরকে আমি যে কোশ্চেনটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, এইখানে দুইটা ওয়েভ আছে, ঠিক আছে, আমি এটাকে একসাথে এঁকে ফেলছি, আমি এখানে আপনাদের জন্য একটু ভাঙাই আঁকি। এই যে ওয়েভটা, এটা কে আমরা বলি ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি। এইটার সাথে এই ওয়েভটার ইকুয়েশন আপনারা কি লিখবেন? ওমেগা টি মাইনাস জায়গায় ম্যাম কজ হবে ম্যাম। cos ওমেগা টি। আমি সাইনে রেখে প্লাস থিটা দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, তাহলে কিভাবে লিখব? ওমেগা টি প্লাস পাই বাই 2 ম্যাম। তাহলে এই ওয়েভটাকে আমরা কিভাবে লিখি? ভিএম সাইন ওমেগা টি, তার সাথে এখানে বোঝাই যাচ্ছে যে সে 90 ডিগ্রি, এই অংশটুকু অবশ্যই 90 ডিগ্রি, সে 90 ডিগ্রি আগে থেকে শুরু হয়ে গেছে, সো এটাকে আমরা লিখবো প্লাস 90 ডিগ্রি। আচ্ছা, এইবার বলেন তো যদি এরকম হয়, এটা তো এখানে দেখাই দিচ্ছি অলরেডি, সো ইজিলি বলতে পারছেন, এই ওয়েভটা যদি এইরকম হয় তাহলে কি লিখবেন? প্লাস ম্যাম, প্লাস কি লিখবেন? মাইনাস প্লাস 90 ডিগ্রি ম্যাম। প্লাস 90 ডিগ্রি কেন লিখবো? এই ওয়েভ তো আমার ভিএম সাইন ওমেগা টি, মাইনাস 90 ডিগ্রি ম্যাম। এটা তো ভিএম সাইন ওমেগা টি, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, কারণ এখানে থিটার ভ্যালু 0 থেকেই শুরু হচ্ছে। আচ্ছা, তো আমার এই ভিএম সাইন ওমেগা টি বা রেফারেন্স পয়েন্ট থেকে 90 ডিগ্রি পরে শুরু হয়েছে, কারণ এই পজিশনটা তো 90 ডিগ্রি পজিশন, এতে তো কোনো সন্দেহ নাই, এটা 180 ডিগ্রি পজিশন, এটা 270 ডিগ্রি পজিশন, এটা 360 ডিগ্রি পজিশন। সো এটা যদি হয় হচ্ছে গিয়ে আমার 90 ডিগ্রি পজিশন, সো আমার কত ডিগ্রি পরে শুরু হয়েছে? 90 ডিগ্রি পরে শুরু হয়েছে, যেহেতু পরে শুরু হয়েছে দ্যাটস ওয়াই আমরা মাইনাস 90 ডিগ্রি লিখি। কারণ আরেকটা ওয়েভ যদি আমি আপনাদেরকে দেই, এটা কতটুকু লিখবো? এটা ভিএম সাইন ওমেগা টি, এই ওয়েভটার ইকুয়েশন কত লিখবো? ভিএম সাইন ওমেগা টি মাইনাস পাই মাইনাস 180 ডিগ্রি, এটাই, কারণ এই পজিশনটা ছিল 90 ডিগ্রি, এই পজিশনটা হচ্ছে 180 ডিগ্রি, সে অ্যাকচুয়ালি এই পজিশনটা হচ্ছে 180 ডিগ্রি, সো সে 180 ডিগ্রি পর থেকে শুরু করছে, ঠিক আছে। আচ্ছা, এইগুলা পুরাই ছোটখাটো ছোটবেলার বেসিক পড়াশোনা। আচ্ছা, ফেজে যখন আসবো তখন আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স। সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স কথাটার অর্থ কি? আমরা যদি দুইটা ওয়েভ নেই এমন যে যাদের একই সময়ে 0 পজিশন এবং একই সময়ে ম্যাক্সিমাম পজিশন থাকে, তখন তাদেরকে বলা হয় ইন ফেজ উইথ ইচ আদার। ফেজ ডিফারেন্স কথাটার অর্থ হচ্ছে ফেজ ডিফারেন্স দুই ধরনের হয়, অর্থাৎ দশার পার্থক্য। আপনাদের কথা যদি বলি তাহলে দশার পার্থক্য। সো এটা বলা হয় ফেজ ডিফারেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন ফেজ, একটা হচ্ছে আউট অফ ফেজ। ইন ফেজ কথাটার অর্থ কি? দুইটা অল্টারনেটিং কোয়ান্টিটির যদি সেম সময়ে, আমি কিন্তু বলি নাই যে সেম অ্যামপ্লিটিউড থাকবে, আমি বলছি সেম সময়ে তাদের 0 শুরু হইতে হবে আর সেম সময়ে তাদের ম্যাক্সিমাম যাইতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করে যদি একটু দেখেন যে
আমার এই যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড যেটা, এটা কিন্তু দুইজনের জন্য ডিফারেন্ট, মানে অ্যামপ্লিটিউডের ভ্যালু ডিফারেন্ট। এই আই এর ভ্যালুটা হচ্ছে এই জায়গায় আই এম, আর বি এর ভ্যালুটা হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে বিএম। এদের দুজনের অ্যামপ্লিটিউড কিন্তু সেম না, বাট তাদের ম্যাক্সিমাম পিক ভ্যালুটা একই সময়ে ইনক্রিজ করছে। সো এই ধরনের দুইটা ওয়েভকে আমরা বলবো যে দে আর ইন ফেজ উইথ ইচ আদার। বাট আমি যখন দুইটা অল্টারনেটিং কোয়ান্টিটির মধ্যে ফেজ ডিফারেন্স করব, ওদেরকে অবশ্যই 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 টাইম পিরিয়ড সেম হইতে হবে। দুইটা অল্টারনেটিং কোয়ান্টিটির টাইম পিরিয়ড যদি সেম না হয়, তাহলে আপনি কখনো তাদের মধ্যে ফেজ ডিফারেন্স করতে পারবেন না। এটা একটা শর্ত। ফেজ ডিফারেন্সের শর্ত হচ্ছে আমি যেই কোয়ান্টিটি নেই না কেন, মানে আমি সাপোজ ধরেন একটা এরকম নিলাম, একজন এরকম নিলাম, একজন এরকম নিলাম, একজনকে আবার এর সাথেই নিলাম, আরেকজনকে আরো ছোট নিলাম, আমি যতই নেই না কেন এই প্রত্যেকটা সাইকেলকে সেম টাইম পিরিয়ডে শেষ করতে হবে। যে পরে শুরু হয়েছে সে পরেই শেষ হবে, বাট টাইম পিরিয়ড টি সবসময় সেম থাকবে। প্রথম জন যদি 1 সেকেন্ডে শেষ করে, পরের জন দেরিতে শুরু হইলো, তার কমপ্লিট পূর্ণ হইতে 1 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ আমি অল্টারনেটিং কোয়ান্টিটি গুলোর মধ্যে ফেজ ডিফারেন্স যখন করব, অবশ্যই তাদের টাইম পিরিয়ড সেম হইতে হবে, নইলে কখনো আপনি তাদেরকে ইন ফেজ বা আউট অফ ফেজ মানে ঘোষণা করতে পারবেন না। কথাটা ক্লিয়ার? এটা কি কোহেরেন্ট এর ওইটা? আবার একটু বললে ভালো হয় ম্যাম। আবার একটু বলি, আমরা কি করতেছি যে এটা দুইটা অল্টারনেটিং কোয়ান্টিটি না, মানে অল্টারনেটিং কোয়ান্টিটিস গুলোর মধ্যে সাপোজ ধরেন এখানে আমি দুইটা ওয়েভ দিয়ে দেখাইছি, এখানে তো আমি তিনটা ওয়েভও দেখাইতে পারতাম, এইরকম একজন, তারপরে আবার এইরকম একজন, তারপর আবার এইরকম একজন, এরকমও তো দেখাইতে পারতাম। সো এরকম দুইটা অল্টারনেটিং কারেন্টস এর মধ্যে আমরা যখন ফেজ ডিফারেন্স করব, যে ফেজ ডিফারেন্স মানে হচ্ছে তারা কি ইন ফেজ আছে, মানে ইন ফেজ কথাটার অর্থ হচ্ছে একই দশা, তারা কি একই দশায় আছে, নাকি আউট অফ ফেজ মানে হচ্ছে তারা ডিফারেন্ট দশায় আছে। সো এই দশার পার্থক্য করার জন্য অবশ্যই তাদের টাইম পিরিয়ড সেম হইতে হবে। টাইম পিরিয়ড সেম হওয়ার জন্য কিন্তু অ্যামপ্লিটিউড সেম হওয়ার দরকার নেই, হওয়ার দরকার হচ্ছে এই বিস্তার তো অ্যামপ্লিটিউড সরি বিস্তার সেম হওয়ার দরকার নাই, কিন্তু কথা হচ্ছে এই পূর্ণ সাইকেল সম্পূর্ণ তাদেরকে একই সময় করতে হবে। সাপোজ ধরেন এই ওয়েভটা আর এই ওয়েভটার মধ্যে আমি ডিফারেন্স করতেছি, দেখেন তাদের কিন্তু টাইম পিরিয়ড, আমি একটু দাঁড়ান তো, একটু ডিফারেন্ট একটা কালি দিয়ে দিই। ওয়েভলেন্থ ইকুয়াল হবে। জি জি জি, লেন্থ ইকুয়াল হবে, লেন্থ ইকুয়াল হবে, টাইম পিরিয়ড সেম হবে। আমি সাপোজ এই একটা ওয়েভ নিলাম, আর হচ্ছে এই আরেকটা ওয়েভ নিলাম। এখন কথা হচ্ছে তাদের এই উপরের বিস্তার কতটুকু, এটা নিয়ে আমি কনসার্ন না। তারা ইন ফেজ কিনা বা আউট ফেজ কিনা, আউট অফ ফেজ কিনা, এটা কনসিডার করার জন্য তাদের একই সময় থেকে, মানে তাদের টাইম পিরিয়ড সেম হইতে হবে। টাইম পিরিয়ড সেম কথাটা হচ্ছে এই সাইকেলটা দেখেন যতটুকু টাইমে শেষ হয়েছে, এই সাইকেলটাও ঠিক ততটুকু টাইমেই শেষ হয়েছে, দো তাদের বিস্তার ডিফারেন্ট। এবং ইন ফেজ কখন বলবো, যখন সেম 0 সেকেন্ড সময় দেখেন তারা একই জায়গায় ছিল, আবার সেম সাপোজ ধরেন এখানে 1 সেকেন্ড সময় তারা একই সময়ে তাদের দুজনের পিক ভ্যালু পাওয়া গেছে। যখন 0 পজিশন অথবা তাদের ম্যাক্সিমাম পজিশন একই সময়ে থাকে, তখন তাদেরকে বলা হয় ইন ফেজ উইথ ইচ আদার। ম্যাম এটা কি কোহেরেন্ট সোর্সের ওই শর্তটার মতো? হ্যাঁ, অনেকটা ওই শর্তটার মতো। এবার কথা হচ্ছে এই ক্ষেত্রে তার মানে দশার পার্থক্য হচ্ছে 0, অর্থাৎ তাদের থিটা, তাদের দুইজনের মধ্যে কোনো থিটার ডিফারেন্স নাই, তাদের দুইজনের মধ্যে থিটার কোনো ডিফারেন্স নাই, অর্থাৎ 0। এবার আমি যদি আউট অফ ফেজে যাই, আউট অফ ফেজ কে দুই ভাবে বলা যায়, একটাকে বলা হয় ল্যাগ করতেছে, একটাকে বলা হয় লিড করতেছে। এবং এইখানে এই কথাটা পুরোপুরি স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে যে আমি যখন কোনো ফেজ রিলেশন করব দুইটা সাইনুসয়েডাল ওয়েভের মধ্যে, তখন তাদেরকে সেম ফ্রিকোয়েন্সির কথাটার অর্থ হচ্ছে সেম টাইম পিরিয়ড, সেম ফ্রিকোয়েন্সির হইতে হবে, অর্থাৎ তাদের টাইম পিরিয়ড সেম হইতে হবে, নইলে আপনি কখনো দুইজনের মধ্যে ডিফারেন্স করতে পারবেন না। এমন কথা হচ্ছে আউট অফ ফেজ জিনিসটা কি? আউট অফ ফেজ হচ্ছে যখন তারা একই সময়ে তাদের 0 পজিশন থাকবে না, একই সময় তাদের ম্যাক্সিমাম পজিশন থাকবে না। খেয়াল করেন, এটা যদি 1 সেকেন্ডে ম্যাক্সিমাম পজিশন হয়, এটার কোনো একটা সাপোজ ধরেন -5 সেকেন্ডে এরকম একটা সময় ম্যাক্সিমাম পজিশন, এটার 0 সেকেন্ডে যদি এর 0 পজিশন থাকে, এর 0 পজিশন গিয়ে দেখবেন হচ্ছে -7 সেকেন্ডে বা -8 সেকেন্ডে, যদি আমি নর্মালি কনসিডার করি। অর্থাৎ যখন দুইটা অল্টারনেটিং ওয়েভের বা সাইনুসয়েডাল ওয়েভের 0 পজিশন আর ম্যাক্সিমাম পজিশন একই জায়গায় থাকবে না, তখন আমরা তাদেরকে বলবো আউট অফ ফেজ। বাট এখানে একটা কথা আছে, লিডিং বা ল্যাগিং, এই কথাটা অ্যাড করে দিতে হয়। এখানে দেখেন কারেন্টের ওয়েভের ম্যাক্সিমাম পজিশনটা ভোল্টেজের ওয়েভের ম্যাক্সিমাম পজিশন থেকে আগে রিচ করে গেছে, বা তার 0 পজিশনটা ভোল্টেজের থেকে আগে শুরু হয়েছে। যে আগে শুরু হয় তাকে বলা হয় লিড করতেছে, তাকে আমরা প্লাস থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। এখানে বি এর ইকুয়েশন হচ্ছে বিএম সাইন ওমেগা টি, আর আই এর ইকুয়েশন লেখার সময় যেহেতু আগে শুরু হয়েছে, আমি একটু আগে দেখাইছি, ওটাকে প্লাস থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি। এদেরকে বলা হয় আউট অফ ফেজ উইথ ইচ আদার, এদেরকে বলা হয় আউট অফ ফেজ। বাট লিড আর ল্যাগ কেমনে বলবো, এখানে বলা হবে আই
ভি কে লিড করতেছে, বা এটাও বলতে পারেন ভি আই কে ল্যাগ করতেছে। দুই ভাবে এই কথাটা বলা যায়। এখানে প্লাস আই থিটা কোনটার ক্ষেত্রে লিখবো ম্যাম? যেটার পজিটিভ গোয়িং স্লোপ আগে শুরু হয়ে গেছে, জিরোর আগে যার পজিটিভ গোয়িং স্লোপ হবে তাকে প্লাস থিটা দিয়ে রিপ্রেজেন্ট করব। আগে শুরু হয়েছে, যে আগে শুরু হয়ে গেছে তাকে প্লাস থিটা দিয়ে রিপ্রেজেন্ট করে। আর যদি আমি ল্যাগিং বলি তাহলে নিচের ওয়েভটাতে আসেন। এখন এই জিনিসটা হচ্ছে আমার বি আর এই জিনিসটা হচ্ছে আমার আই। দেখেন ওদের ম্যাক্সিমাম পজিশন কিন্তু একই জায়গায় নাই। এর ম্যাক্সিমাম পজিশন যদি 1 সেকেন্ডে হয়, এর ম্যাক্সিমাম পজিশন এখানে 5 সেকেন্ডে। এর জিরো পজিশন যদি 0 সেকেন্ডে হয়, এর জিরো পজিশন হচ্ছে গিয়ে 1 সেকেন্ডে। তো দ্যাটস ওয়াই এদের ম্যাক্সিমাম আর জিরো কিন্তু সেম, মানে এদের ম্যাক্সিমাম আর জিরো কিন্তু সেম টাইমে সম্পূর্ণ করতে পারে নাই। সো দে আর আউট অফ ফেজ। বাট আমার কথা হচ্ছে ইজ দে আর লিডিং অর ল্যাগিং। সো লিডিং অর ল্যাগিং আমরা কিভাবে বের করব? আমি যদি বি কে রেফারেন্স ধরি তাহলে আমার আই কিন্তু বি এর পরে শুরু হয়েছে, আই এর জিরো বি এর পরে শুরু হয়েছে, আই এর ম্যাক্সিমামও বি এর পরে শুরু হয়েছে। সো এখানে বলা যায় যে আই বি কে ল্যাগ করতেছে। কতটুকু ল্যাগ করতেছে? থিটা ডিগ্রিতে ল্যাগ করতেছে। এই কারণে আই ইকুয়াল টু আই সাইন ওমেগা টি মাইনাস থিটা, অর্থাৎ আই থিটা ডিগ্রি পরে শুরু হয়েছে। ম্যাম আমরা তো চাইলে এটাকে উল্টা করে ধরতে পারি, যদি এটা উল্টা করেও ধরতে পারেন, এটাই বললাম। সেকেন্ড ওয়েভটা সাইকেলটা ওইদিকে দিয়ে ধরলে কিন্তু আবার ফার্স্ট এটাকে ওয়েভটা এটাকেই আমি বলছি যে আপনি এটাকে দুই ভাবে ব্যাখ্যা করতে পারেন। হয় এই ওয়েভটা দেখে আপনি বলতে পারেন বি আই কে লিড করতেছে, আর আপনি বলতে পারেন আই বি কে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করতেছে। দুই ভাবেই বলতে পারেন। এটা ডিপেন্ড করে আপনি কোনটাকে রেফারেন্স ভ্যালু ধরতেছেন। সাধারণত আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরোকেই রেফারেন্স ভ্যালু ধরে কনসিডার করি, মানে এই 0 পয়েন্টটাকে 0 ডিগ্রিকে রেফারেন্স ভ্যালু ধরে করি, দেখে আমরা বলি যে আই বি কে ল্যাগ করতেছে বা আই বি কে লিড করতেছে। আমরা জিরোকে সবসময় রেফারেন্স ভ্যালু ধরি, দ্যাটস ওয়াই। আচ্ছা, এবার আমি যদি আপনাদেরকে এই দুইটা ওয়েভ দেই, একটা হচ্ছে সাইন ওয়েভ, এই গ্রিনটা হচ্ছে সাইন ওয়েভ, এই যে এই আমার কলম কোথায়, এই তো এই গ্রিনটা হচ্ছে সাইন ওয়েভ, এই যে এটা হচ্ছে একটা সাইন ওয়েভ আর এটা হচ্ছে একটা কজ ওয়েভ, তাই না? তাহলে এই ছবিটাকে আপনি কত রকম ভাবে ব্যাখ্যা করতে পারবেন বলেন তো? 4 ভাবে। 4 ভাবে? 4 ভাবে কেমনে বলেন? আমি এটাই প্রথমে বলতে পারি এই কোসাইন ওয়েভটা সাইন ওয়েভকে লিড করতেছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। আবার এটাও বলতে পারি সাইন ওয়েভ কোসাইন ওয়েভকে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যাগ করতেছে। আবার এটাও বলতে পারি এই বোথ অফ যে ওয়েভটা আছে তারা একজন আরেকজনের থেকে আউট অফ ফেজ বাই থিটা, আউট অফ ফেজ বাই থিটা। এটাকে 3 ভাবে বলা যায়। তার মানে সাইন ওয়েভ কোসাইন ওয়েভকে 90 ডিগ্রি ল্যাগ করতেছে, বা কোসাইন ওয়েভ সাইন ওয়েভকে 90 ডিগ্রি লিড করতেছে, অথবা সাইন এবং কোসাইন ওয়েভ একজন আরেকজনের সাথে আউট অফ ফেজ বাই 90 ডিগ্রি। 3 ভাবে এই ওয়েভটাকে লেখা যায়। আচ্ছা, এবার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস আছে, এগুলো আমি করে দিছি অলরেডি। জাস্ট আপনাদেরকে ওই পিকচার গুলা কেমনে ড্র করে এটাই একটু দেখানোর কথা। আমার এখানে নোটে একদম সব দেওয়া আছে, আপনারা যখন নিজেরা পড়াশোনা করতে বসবেন আমার এই রেকর্ডটা কানে দিয়ে রাখবেন আর এই খাতাটা দেখতে থাকবেন, তাইলে আমার মনে হয় না আপনাদের খুব একটা সমস্যা হওয়ার কথা। এখন কথা হচ্ছে এটা বয়েলস্টেডের বইয়ের প্রবলেম, বয়েলস্টেডের বই থেকে আমি এই প্রবলেম গুলো নিছিলাম। তো বয়েলস্টেডের বই বলছে এই দুইটা ওয়েভ দেওয়া আছে, এদের ছবি ড্র করো এবং এদের মধ্যে ফেজ ডিফারেন্স ড্র করো। তাহলে আগে আমাকে ছবিটা ড্র করে নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে আমি আগে কি করি, আগে হচ্ছে আমি এই বিটা, এদিকে টাইম, এদিকে ওমেগা টি, আচ্ছা এদিকে হচ্ছে 0। তাহলে এখানে আমার বিটাকে বলতেছে প্লাস 30 ডিগ্রি। সো এটা যদি 0 হয়, প্লাস 30 ডিগ্রি মানে সে 30 ডিগ্রি আগে শুরু হয়ে গেছে। সো আমি এটাকে এখানে একটু 30 ডিগ্রি অ্যাঙ্গেল আগে থেকে ড্র করবো, কারণ প্লাস যেহেতু। সো এইটুকু যদি আমার 30 ডিগ্রি হয় তাহলে আমি এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে বি কে শুরু করব, এই পর্যন্ত আসবে। এখানে বি এর অ্যাম্পলিটিউড হচ্ছে গিয়ে 10। এরপরে আমাকে একটা কারেন্ট ওয়েভ ড্র করতে বলছে যার অ্যাম্পলিটিউড হচ্ছে 5, বাট সে 70 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে। তো 0 যদি আমার রেফারেন্স পয়েন্ট হয় তাহলে তার থেকে 70 ডিগ্রি আগে, এটা আমি ধরলাম আমার 70 ডিগ্রি আসলে এত দূরে হবে না, আচ্ছা এই জায়গাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 70 ডিগ্রি জাস্ট এই পর্যন্ত আসবে। তো এই 70 ডিগ্রি আগে থেকে আমি এটাকে একটু নিচে করে আঁকবো, কারণ হচ্ছে গিয়ে যদি আগে শুরু হয় অবশ্যই আগে শেষ হবে। সো এর ইয়াটা হচ্ছে 5 আঁকার জন্য আমি এটাকে একটু নিচু করে আঁকছি। এখন কথা হচ্ছে আমি দুইটা ওয়েভ ড্র করে ফেলছি, এখন এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? এ যদি 70 হয় আর এ যদি 30 হয় তাহলে বলেন তো এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত?
এ হচ্ছে 70 40 ম্যাম 40 40, অর্থাৎ এ হচ্ছে 70-এ আগে শুরু হয়েছিল, এ হচ্ছে 30-এ আগে শুরু হয়েছে। তো এদের মধ্যে থিটা কতটুকু অংশ? থিটা হচ্ছে এই যে এতটুকু অংশ, এই যে এইটুকু অংশ। এদের মধ্যে দশার পার্থক্য হচ্ছে এটুকু। দশার পার্থক্য মানে এর 0 পজিশন আর এর 0 পজিশনের পার্থক্য, অথবা আপনি এর ম্যাক্সিমাম পজিশন আর এর ম্যাক্সিমাম পজিশনের পার্থক্য নিতে পারেন, দুইটাই কিন্তু থিটা। 0 পজিশন থেকে 0 পজিশনের পার্থক্য যেমন থিটা, ম্যাক্সিমাম পজিশন থেকে ম্যাক্সিমাম পজিশনের পার্থক্য তেমনি থিটা। তো এই জিনিসটাকে লেখা হয় এই যে থিটা ইজ ইকুয়াল টু থিটা বি মাইনাস থিটা আই, এইভাবেও যেমন লেখা যায়। আবার থিটা ইজ ইকুয়াল টু থিটা আই, এটা অ্যাকচুয়ালি থিটা আই, এটা থিটা আই মাইনাস থিটা বি, এইভাবেও লেখা যায়। একটার ক্ষেত্রে -40 আসে, একটার ক্ষেত্রে +40 আসে। সবসময় একটা জিনিস মনে রাখেন, আপনি প্রথমে যাকে দিবেন তার অনুযায়ী জিনিসটা ক্যালকুলেটেড হবে। অর্থাৎ এখানে যদি -40 আসে, তার মানে ভোল্টেজ কারেন্টকে 40 ডিগ্রি পিছনে অবস্থান করতেছে, ভোল্টেজ কারেন্টের 40 ডিগ্রি পিছনে অবস্থান করতেছে। আর যদি আপনি সামনে থিটা আই মাইনাস থিটা বি দেন, তাহলে দেখেন 40 ডিগ্রি আসতেছে, পজিটিভ 40 ডিগ্রি, অর্থাৎ কারেন্ট ভোল্টেজের 40 ডিগ্রি আগে শুরু হয়েছে। এটা কিন্তু ডিপেন্ড করে আপনি প্রথমে কাকে নিচ্ছেন। আপনি যদি প্রথমে ভোল্টেজকে নেন যে থিটা বি মাইনাস থিটা আই, তাহলে ভোল্টেজের সাপেক্ষে কনসিডার করুন যে ভোল্টেজ কারেন্টকে -90 ডিগ্রি, মানে ভোল্টেজ কারেন্টের -40 ডিগ্রি পরে শুরু হয়েছে। আর যদি আপনি সামনে কারেন্টকে রাখেন আর প্লাস আসে, তাহলে কারেন্ট আগে শুরু হয়েছে। যাকে দিয়ে মানে বিয়োগ করতেছেন, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কাকে সামনে রেখে বিয়োগ করতেছেন, ঠিক আছে? যে সামনে থাকবে সে ওই কাজ করতেছে, এটাই হচ্ছে কথা। যেহেতু থিটা বি সামনে, সো এর ক্ষেত্রে মাইনাস আসছে, তার মানে থিটা বি থিটা আই থেকে 40 ডিগ্রি পরে শুরু হয়েছে। আর যেহেতু এখানে থিটা আই সামনে, দ্যাট মিন্স থিটা আই 40 ডিগ্রি আগে হয়েছে। এটাই, যাকে সামনে রেখে মাইনাস করবেন তাকে কনসিডার করবেন। এটাকে দুই ভাবে লেখা যায়, আই লিডস বি বাই 40 ডিগ্রি অর বি ল্যাগস আই বাই 40 ডিগ্রি। এটা আপনি দুইভাবেই বলতে পারেন। এখানে সিমিলারলি এই পরের ম্যাথস গুলাও করে দেওয়া আছে যে 15 sin ওমেগা টি প্লাস 60 ডিগ্রি, সো এটাকে 60 ডিগ্রি আগে করে ফেলছি। আর এর ওয়েভটা হচ্ছে 10 sin ওমেগা টি মাইনাস 20 ডিগ্রি, তার মানে এটাকে 20 ডিগ্রি পরে শুরু করাইছি। তো এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? ফেজ ডিফারেন্স এদের মধ্যে হচ্ছে 60 মাইনাস -20, অর্থাৎ 80 ডিগ্রি, দশার পার্থক্য। একে প্রথমে আপনারা সবসময় রেফারেন্স থেকে আগে একে নেবেন। এটা হচ্ছে 0, এ 0 থেকে 60 ডিগ্রি আগে শুরু হয়েছে, তার মানে এখান থেকে 60 ডিগ্রি আগে থেকে শুরু করাই দিছি। আর এ হচ্ছে 20 ডিগ্রি পরে শুরু হয়েছে, সো 0 কে রেফারেন্স ধরে একে আমি 20 ডিগ্রি পরে শুরু করাই দিছি। এখানে ডট ডট দিয়ে দেখাইছি যে এই ওয়েভের আগে আরো কন্টিনিউশন আছে। সো এদের দুজনের মধ্যে ফেজের ডিফারেন্স কতটুকু? এই যে ফেজের ডিফারেন্স আমি কিভাবে হিসাব করতে বলছি, 0 পজিশন থেকে 0 পজিশন হিসাব করতে পারেন, বা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড টু ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হিসাব করতে পারেন। তো এখানকার 0 পজিশন আর এখানকার 0 পজিশনের মধ্যে দশার পার্থক্য কতটুকু? অবশ্যই 80। এটাই, এইভাবেই দশার পার্থক্য হিসাব করা হয়। আর এই ওয়েভ থেকেও দেখা যাচ্ছে যে আই কারেন্টকে 80 ডিগ্রি, যে আই আগে যেহেতু শুরু হয়ে গেছে, সো আই ভোল্টেজকে 80 ডিগ্রিতে লিড করতেছে, বা ভি কারেন্টকে 80 ডিগ্রিতে ল্যাগ করতেছে। কারেন্ট থেকে 80 ডিগ্রি পরে শুরু হয়েছে, বা ভোল্টেজ থেকে 80 ডিগ্রি আগে শুরু হয়েছে, এইভাবে বলা যায়। এখানে প্রত্যেকটা ম্যাথ করে দেওয়া আছে, আই হোপ আপনারা এগুলো পারবেন। আজকে আপনাদের জন্য একদম নতুন যেই কথাটা, এই কথাটা বলি আমি আজকে শেষ দিব, আজকে মাথায় আর আপনাদের নেওয়া সম্ভব না, সেটা হচ্ছে ইম্পিডেন্স। আচ্ছা, রেজিস্ট্যান্স কি কথাটা বলেন তো? ডিসি সার্কিটের রেজিস্ট্যান্স বলেন, রেজিস্ট কথাটার অর্থ কি বলেন তো আগে? কারেন্টের ফ্লোকে বাধা দেয় যেটা, মানে বাধা কথা দেওয়া। বলতে গেলে ইলেকট্রনের ফ্লোতে বাধা দেয়। হ্যাঁ, সে যেহেতু কোন একটা জিনিসকে বাধা দেয়, সেই অর্থ থেকেই কিন্তু এর নাম হচ্ছে কি রেজিস্ট্যান্স। এবং ডিসি সার্কিটের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটাই কিন্তু ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশন ক্রিয়েট করে, যেটাকে আমরা লিখি ভি ইজ ইকুয়াল টু আই আর। ডিসি সার্কিটে তো এইটাই আছে, তাই না? ভি ইজ ইকুয়াল টু আই আর। সিমিলারলি এসি সার্কিটের ক্ষেত্রে এই ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে রিলেশন স্থাপন করে তাকে আমরা বলি ইম্পিডেন্স। তাকে আমরা বলি ইম্পিডেন্স, কারণ এসিতে কিন্তু ফেজ চলে আসে, এসিতে কিন্তু ফেজ চলে আসে। সো দ্যাটস ওয়াই তখন কিন্তু তাকে আর আমরা রেজিস্ট্যান্স দিয়ে ব্যাখ্যা করতে পারি না। আমরা রেজিস্ট্যান্স যেমন ডিসিতে ইউজ করি, ডিসিতে অ্যাঙ্গেলের কোনো ব্যাপার স্যাপার থাকে না, ডিসিতে কোনো অ্যাঙ্গেল নাই। সো ডিসি কে শুধু আমরা রিপ্রেজেন্ট করি ভি ইজ ইকুয়াল টু আই আর, যেখানে রেজিস্ট্যান্সটা এই কারেন্ট আর ভোল্টেজের মধ্যে রিলেশন স্থাপন করে। তেমনি এসি সার্কিটের ক্ষেত্রে এই কারেন্ট আর ভোল্টেজের মধ্যে যে রিলেশন স্থাপন করে তাকে আমরা বলি হচ্ছে গিয়ে ইম্পিডেন্স। এই ইম্পিডেন্সটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি? এই ইম্পিডেন্সটাকে, কারণ এসি সার্কিটে কি থাকে, ভি ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি একটা ভোল্টেজ ওয়েভ, আর আই ইজ ইকুয়াল টু আইএম সাইন ওমেগা টি, যেটা হচ্ছে কি একটা কারেন্ট ওয়েভ। এখন এই আই আর ভি এর মধ্যে রিলেশন স্থাপন করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ইম্পিডেন্স, যেটাকে আমরা জেড হিসেবে রিপ্রেজেন্ট করি। এবং এই জেড এ থাকে হচ্ছে গিয়ে একটা ম্যাগনিটিউড আর একটা অ্যাঙ্গেল।
যেহেতু এসি সার্কিট সেহেতু অবশ্যই তার একটা ম্যাগনিটিউড এবং একটা অ্যাঙ্গেল থাকবে। এই ম্যাগনিটিউডটা হচ্ছে গিয়ে ভিএম ডিভাইডেড বাই আইএম, অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজ ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কারেন্ট। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে অলওয়েজ থিটা ভি মাইনাস থিটা আই। কখনোই আপনারা থিটা আই মাইনাস থিটা ভি এটা লিখতে পারবেন না, যেহেতু ভিএম ডিভাইডেড বাই আইএম। সো এই ইম্পিডেন্সের একটা ম্যাগনিটিউড থাকে এবং একটা অ্যাঙ্গেল থাকে, যে ম্যাগনিটিউডটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ আর ম্যাক্সিমাম কারেন্টের রেশিও, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে দি অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল বিটুইন দি ভোল্টেজ এন্ড কারেন্ট, অর্থাৎ থিটা ভি মাইনাস থিটা আই। এটাকেই বলা হয় হচ্ছে ইম্পিডেন্স। ম্যাম বলেন। আরএমএস ভ্যালু নিয়ে আগের আরটা নিয়ে তো কাজ করা যায়। আরএমএস ভ্যালু নিয়ে কি করতে চাচ্ছেন? রুট মিন স্কয়ার। হ্যাঁ, আরএমএস ভ্যালু নিয়ে আমরা ডিসি সার্কিটের রেজিস্টর নিয়ে তো মনে হয় কাজ করা যায়। ওটা তো হচ্ছে আমি যখন আরএমএস ভ্যালুতে যাব, আমি তো এখন আরএমএস ভ্যালুতে যাইনি, এখন তো আমি সব ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু নিয়ে কাজ করতেছি। আরএমএস ভ্যালুর কাহিনী কিন্তু আবার অন্যরকম, ওটা তো আপনাকে টোটাল টাইম পিরিয়ড টি এর মধ্যে ওটাকে হিসাব করতে হবে যে কত ডিসি ভোল্টেজ আসে। মানে আরএমএস ভ্যালু বলতে বোঝা যায় যে এসির ইকুইভ্যালেন্ট ডিসি, আপনি এটা বলতেছেন। আরএমএস ভ্যালুকে যদি সিম্পলি অর্থে বাংলায় বলেন তাহলে কোন একটা এসি ওয়েভের ইকুইভ্যালেন্ট ডিসি কতটুকু হবে, অর্থাৎ এসি ওয়েভটাকে 10 সেকেন্ড ধরে সাপ্লাই দিলে যে পরিমাণ পাওয়ার ক্রিয়েট করবে, ওই ডিসি ওয়েভটাকে ওই সম পরিমাণ ডিসি কে 10 সেকেন্ড ধরে সাপ্লাই দিলে সে সেই পরিমাণই পাওয়ার জেনারেট করবে। তখন একজনকে আরেকজনের আরএমএস ভ্যালু বলে, তাই না? কথাটা থিটার ব্যাপারটা ক্লিয়ার করবেন? থিটা ভি মাইনাস থিটা আই। থিটা ভি মাইনাস থিটা আই হচ্ছে, এখানে দেখেন এই যে ভিএম সাইন ওমেগা টি, এটার এখন কোনো থিটা নাই। সাপোজ ধরেন আমি যদি আপনাকে এরকম একটা জিনিস দিয়ে দেই ভিএম, আচ্ছা একদম সংখ্যা দিয়েই বুঝাই তাহলে আরো ক্লিয়ার হোক। আমি এখানে যদি এরকম একটা 5 সাইন ওমেগা টি প্লাস 70 ডিগ্রি, এটা আমার ভোল্টেজ, স্মল লেটারে লিখতেছি কারণ এরা সবাই এসি। আর এখানে আমি আপনাকে কারেন্ট দিলাম হচ্ছে গিয়ে 10 সাইন ওমেগা টি, কত দিব? প্লাস 10 দিব। জিনিসটা এমন, এখন এটার জন্য যদি আমি আপনাকে জেড বের করতে বলি তাহলে আপনি কি করবেন? ভিএম ডিভাইডেড বাই আইএম, এটা হচ্ছে ভিএম, এটা হচ্ছে আইএম। 5 ডিভাইডেড বাই 10, এটা হচ্ছে মড অফ জেড। আর যেই থিটাটার কথা আমি বলতেছিলাম, এই থিটাটা হচ্ছে থিটা ভি মাইনাস থিটা আই, অর্থাৎ 70 মাইনাস 20, তাদের মধ্যে পার্থক্য 50 ডিগ্রি। তো এখান থেকে জেড এর ভ্যালু 5 ডিভাইডেড বাই 10 করলে সাপোজ ধরেন হাফ, তাহলে জেড ইজ ইকুয়াল টু হাফ অ্যাঙ্গেল 50 ডিগ্রি। কথা বোঝা গেল? ম্যাম একটা যদি সাইন গ্রাফ হয় একটা যদি কস হয়, ওটাকে সাইনে কনভার্ট করে নেবেন দুইজনকে। আচ্ছা বুঝছি। কজ ওয়েভকে সাইনে কনভার্ট করে নেবেন 90 ডিগ্রি দিয়ে, যোগ বিয়োগ করে। জি। ঠিক আছে, মানে এটা ম্যান্ডেটরি যে দুটি সেম থাকতে হবে, মানে সাইন অথবা কস। সাইন, হ্যাঁ হ্যাঁ, দুজনকে একই রকম বানাইতে হবে, নইলে হবে না। দুজনকে একই রকম বানাইতে হবে। ইদার আপনি সাইনকে কস করে নিতে পারেন আর আপনি কসকে সাইন করে নিতে পারেন। ম্যাডাম জেডটা কি আসলে আর এর জায়গায় রিপ্লেস করব এরকম কিছু? মানে উপরে যে ইকুয়েশনটা আছে i = vm/r sin ওমেগা টি, না, জেডটাকে আর এর জায়গায় রিপ্লেস করে দিব না, জিনিসটা এমন না। আমার তো এসি সার্কিটেও তো আমার আর আছে, তাই না? এসি সার্কিটে রেজিস্টিভ লোড আছে না, ইন্ডাকটিভ লোড আছে না, ক্যাপাসিটিভ লোড আছে না, কিন্তু ডিসি সার্কিটের ক্ষেত্রে যেমন আমরা সিম্পলি ভি ইজ ইকুয়াল টু আই আর লিখে দেই, মানে ভোল্টেজ আর কারেন্টটাকে রিলেট করার জন্য। বাট এই ক্ষেত্রে এই ফাংশনটা যেটা আমার ভোল্টেজ আর কারেন্টটা সবসময় রিলেশন বের করে, সেটা হচ্ছে ইম্পিডেন্স। ওই ফাংশনটা হচ্ছে এখানে ইম্পিডেন্স। এমন না রেজিস্টিভ লোড চলে যাবে, এমন কিছু। হ্যাঁ, এখানে যেমন ভিএম বাই আইএম ইকুয়াল টু মানে জেড প্রাইম বাই অ্যাবসলিউট ভ্যালু অফ জেড দেখাচ্ছে, ওইটা তো আসলে রেজিস্ট্যান্সের ভ্যালু না। এটা আসলে রেজিস্ট্যান্সেরই ভ্যালু। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রেও জেড বের করব, ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রেও জেড বের করব। আমি জাস্ট এটা বলতে চাচ্ছি যে জিনিসটাকে ম্যাডাম ইম্পিডেন্স না লিখে আমরা রেজিস্ট্যান্স লিখলেই পারতাম ডাইরেক্ট, মানে একই তো জিনিস না। ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে যখন ইম্পিডেন্স বের করব তখন রেজিস্ট্যান্স কোড থেকে রিপ্লেস করে দিবেন। তখন তো আর ইজ ইকুয়াল টু ইম্পিডেন্স ধরে আর দিয়ে লিখতে পারবো না, তখন তো ডিফারেন্ট টাইপের এই ইম্পিডেন্সের ভিতরে তখন আমার রেজিস্ট্যান্সও থাকবে, তখন আমার ইন্ডাক্টরও থাকবে, তখন আমার ক্যাপাসিটরও থাকবে। তখন আপনি এটাকে কিভাবে বলেন? বুঝছি। তো যেটা করেন, এই লেকচারটা মেবি এই পর্যন্তই। ইম্পিডেন্স না, এই লেকচারটা আরেকটু আছে, ওটা লেকচার 3। ম্যাডাম আজকে থাক ম্যাম।
আজকে আর আমি যাচ্ছি না, আমি লেকচার 2 পর্যন্তই পড়াবো আজকে। লেকচার 1 আর লেকচার 2টা আপনারা দেখবেন। আর আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, এই জিনিসটা আপনারা ইন্টারেও পড়ছেন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাই ওইভাবে ওটার থেকে অতটা ডিটেলস আর যাই নাই। বাট যদি আপনারা এটা পড়ে না বুঝেন আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করতে পারেন, তখন আমি পড়াই দিই। একটু নিজেরা দেখতে হবে আপনাদের, আসলে সব এত ডিটেলসে পড়াইলে অনেক টাইম কনজিউমিং হয়ে যায়। এই যে এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি জিনিসটা কি, এই অ্যাঙ্গুলার ভেলোসিটির কথাটা এখানে ঠিক মতো একদম ডেফিনেশন দিয়ে কেমনে কেমনে আপনাদের আমরা পাই রেডিয়ানে কেমনে ক্যালকুলেশন করি। অ্যাঙ্গুলার ভেলোসিটি জিনিসটাকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে পার ইউনিট সময় কত ডিগ্রি যায় বা কত রেডিয়ান যায়। অ্যাঙ্গুলার ভেলোসিটি কথাটার অর্থ হচ্ছে এইটাই। অনেক ভালো করে পড়াই দিয়েছেন। হ্যাঁ, তো এগুলা মনে হয় আপনাদের আর ওইভাবে পড়ানোর দরকার নাই, যেহেতু আপনারা ল্যাবে অলরেডি পড়ছেন। তো এখানে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটিকে যেভাবে আপনারা লিখেন যে টাইম পিরিয়ড টি তে আমরা টোয়াইস পাই যাই, সো ওমেগা ইজ ইকুয়াল টু লিখেন হচ্ছে গিয়ে 2 পাই বাই টি। এই ইকুয়েশনটাই জাস্ট এখানে দেখানোর জন্য যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টি। কেন? কারণ হচ্ছে পার ইউনিট টাইমে কত ডিগ্রি যায়। তো আমরা জানি টাইম পিরিয়ড টি এর সময় সে যায় হচ্ছে গিয়ে টোয়াইস পাই। সো দ্যাটস ওয়াই আমরা ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টি লিখি, যেটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি, এবং এটাকে গ্রিক লেটার ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? আর কত ডিগ্রি যাচ্ছে এটাকে আলফা বা রেডিয়ান দিয়ে প্রকাশ করা হয়। আজকে থাক ম্যাম, আজকে আগায় না। আজকে আর আগাবো না, আজকে পড়া শেষ। আমি লেকচার 1 আর লেকচার 2টা আপনাদেরকে গুগল ক্লাসরুমে কালকে আমি বইটাও দেওয়ার কথা ছিল, আমার মনে নেই। আমি আপনাদেরকে বই আর এই দুইটা লেকচার তাহলে একসাথে দিয়ে দিব, আর এখন একটা অ্যাটেন্ডেন্স দিব। কথা হচ্ছে এটা। ম্যাম রিনেমের অপশনটা একটু রেকর্ডিং স্টপড। কি করতে হবে বুঝিনি, বলেন। রিনেম করার অপশনটা একটু কাকে রিনেম করবেন? আমাকে রিনেম করবেন না নিজেকে রিনেম করবেন? আমি নিজে মানে রোলটা দেইনি আর কি। তাইলে আপনি তো আপনার জুম থেকে নিজেকে রিনেম করতে হবে, আমার জুম থেকে আপনারা কেমনে রিনেম করব? আপনার সেটিংস এ যান, জুমের সেটিংস এ গিয়ে দেখেন ওখানে নিজের নাম ধাম চেঞ্জ করা যায়। ওটা ম্যাম লিভ নিতে হবে, লিভ নিয়ে তারপরে রিনেম করতে হবে। এখন একটা অপশন এনেবল করা যায়, আপনি ওই অপশনটা এনেবল করে জুম মিটিং এ থাকা অবস্থায় রিনেম করা যায়। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা রিনেম যখন সময় হবে করে নিন। আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই, অলরেডি 11টা বাজে এবং আপনারা সংখ্যায় অত্যন্ত বেশি। আচ্ছা, ফার্স্ট সেকশন এ কে রোল কল করি। হ্যাঁ, 10টা থেকে 10:55 হবে একবার, আর 10টা থেকে 9টা থেকে 10। Respond to your roll call, please. Roll 2018, roll 105. Oh, sorry, roll 2018 5. Present, ma'am. 12. Present, ma'am. 86, Sadman Rafid. 2019, roll 86, Sadman Rafid. আচ্ছা, ও কালকেও আমাকে পরে ফোন দিছিল। আচ্ছা, যাই হোক, roll 2020 29. Yes, ma'am. I'm present. Roll 2. Roll 2. 2021, roll 2. Absent. Roll 4. Yes, ma'am. 6. Yes, ma'am. Roll 6. Yes, ma'am. Roll 8. Ahmed ma'am. Abdullah. Roll 10.